মরিয়ম বেগম বাড়ির সব সদস্যদের খাইয়ে দিয়ে লতাকে উদ্দেশ্য করে বললেন, মেজ বৌমা। জি মা। সবার খাওয়া শেষ, তুমি বড় বৌমাকে সাথে করে খেয়ে নিও, আর সব কিছু গুছিয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি, সকাল সকাল উঠতে হবে, রাত জেগো না। আচ্ছা মা। কথাগুলো বলেই মরিয়ম বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। লতা এ বাড়ির মেজ বউ, আর অথই বাড়ির বড় বউ। অথই বিয়ে হয়ে মাত্র কিছুদিন হলো এই সংসারে এসেছে। লতা এ বাড়িতে বিয়ে হয়ে আগে এসেছে, তাই দায়িত্বটা মেজ বউকেই দেয়া হলো। সুমন বাড়ির বড় ছেলে, সে দেশের বাইরে থাকার কারণে মেজ ছেলে সুজনকে আগে বিয়ে করিয়েছিলেন মরিয়ম বেগম, কারণ বাড়িতে একটা লোকের প্রয়োজন ছিল। লতার কোলজুড়ে 8 বছরের একটা ছেলেও আছে। ছোট ছেলে সৈকত মাত্র কলেজে উঠেছে। লেখাপড়ার সুবাদে বেশিরভাগ সময় শহরে থাকতে হয় তাকে, আর বাকি রইল 2 বোন। বড় বোনের বিয়ে হলেও স্বামী সন্তান নিয়ে বছরের বেশিরভাগ সময় এ বাড়িতেই থাকে। ছোট মেয়ে এবার এসএসসি পরীক্ষা দেবে। বড় ছেলে আর মেজ ছেলে সংসারের হাল ধরায় রহমান সাহেব সমস্ত কাজকর্ম থেকে অব্যাহত নিয়েছে। টুকটাক গ্রামের সালিশ আর ময়মুরব্বিদের নিয়েই তার সময় কাটে। সংসারের সব কাজ শেষ করে লতা আর অথই রাতের খাবার খেতে বসেছে। দুজন 2 প্লেট ভাত নিয়ে তরকারির বাটিগুলোর ঢাকনা খুলল লতা। তরকারি বলতে একটা বাটিতে সামান্য কিছু লাল শাক ভাজি, আরেক বাটিতে 3-4 পিস আলু আর 1 পিস মাছের পেটির অর্ধেক রাখা আছে, আর একটা পাতিলে কিছুটা ডাল। লতা কিছুটা লাল শাক আর 2 পিস আলু সহ মাছের টুকরাটা অথয়ের প্লেটে তুলে দিতে দিতে পড়ল, আপা, ওই যে ওই পাতিলে ডাল আছে, তুলে নাও। আচ্ছা আপা, কিন্তু মাছের টুকরাটা আপনি আমার পাতে কেন দিলেন? আপনি বড়, আপনাকে রেখে আমি খাই কি করে? বড় আপা, তুমি বাড়িতে নতুন বউ, তাছাড়া আমি এই বাড়িতে আগে আসলেও আমি এই বাড়ির মেজ বউ। তুমি বড়, তোমাকে রেখে আমি খাই কি করে বলো? আর তাছাড়া আমার ছেলেটা তো খেয়েছে, ও খেলেই আমার খাওয়া হয়ে যায়। তোমার তো বাচ্চা কাচ্চাও নেই, আবার তুমি যদি না খাও তাহলে তো পুরো ভাগটাই তো হারিয়ে গেল। আপা, আর কথা বলো না তো, খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে, কাল সকাল সকাল আবার উঠতে হবে। আপা, আমি বাড়ির বড় বউ হলেও আপনি এই বাড়িতে আগে এসেছেন, আমার থেকে আপনার অধিকারটা বেশি, এবং বয়সও আপনি বড়, তাই আপনাকে রেখে কি করে খাই? অর্ধেক টুকরো মাছ নিয়ে লতা এবং অথই একে অপরের সাথে বেশ কিছুক্ষণ ঠেলাঠেলির এক পর্যায়ে সে সিদ্ধান্ত হলো ওই অর্ধেক টুকরো মাছের মধ্যে অর্ধেক করে ভেঙে নিয়ে দুজনে খাবে। লতা মাছের টুকরাটা ভাঙতে যাবে এমন সময় সুমন রান্নাঘরের দরজা থেকে দাঁড়িয়ে বলল, থামো মেজ বউ, মাছ ভাঙবে না। সুমনের আচমকা কথাটা দুজনই চমকে উঠে সুমনের দিকে তাকালো। লতা আর অথই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে লতা বলল, কেন ভাইয়া? সুমন এগিয়ে এসে বলল, তরকারির বাটিটা আমার হাতে দাও। তরকারির বাটি দিয়ে কি করবেন আপনি? আমি দিতে বলেছি, দাও। এত প্রশ্ন কেন করছো? সুমন অনেক রাগী এবং বদমেজাজি, তাই বাড়ির সবাই তাকে অনেক ভয় পায়। লতাও এর বাইরে না। লতা ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলতে যাবে এমন সময় সুমন লতাকে থামিয়ে দিয়ে নিজেই তরকারির বাটি দুটো হাতে তুলে নিল, আর সাথে সাথে ওদের প্লেটে থাকা তরকারিটুকু তুলে নিল 2 বাটিতে। এবার বাটি দুটো হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সুমন। লতা বুঝতে পেরেছিল এটা নিয়ে সুমন আজ একটা ঝামেলা করবে, তাই অথইকে ইশারা করে সুমনকে আটকাতে বলল। অথই পিছন থেকে বলল, তুমি তরকারি বাটি নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা কি তোমার কাছে এখন কৈফিয়ত দিতে হবে? না, আমি সেটা বলিনি। এত রাতে কোনো ঝামেলা করো না, সবার খাওয়া তো শেষ, আমরা দুজনে আছি, এগুলো দিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে। তরকারি বাটিগুলো আমাকে দাও। কথাগুলো বলে সুমনের দিকে এগিয়ে যেতেই সুমন জোর পায়ে ওখান থেকে রহমান সাহেবের রুমের দিকে এগিয়ে গেল। লতা এবং অথই দুজনেরই মুখ শুকিয়ে গেছে, হয়তোবা তাদের শাশুড়ি ধারণা করবে 2 বউ মিলে সুমনের কাছে নালিশ করেছে তাদের খাওয়া নিয়ে। ওরা দুজনও এগিয়ে গেল তাদের শ্বশুরের রুমের দিকে। সুমন রহমান সাহেবের রুমের সামনে দাঁড়িয়ে পড়ল।
আব্বা রুমে আছেন? হ্যাঁ আছি বাবা, আয় ভেতরে আয়। সুমন রুমে ঢুকে খাটের পাশে রাখা টেবিলের উপর তরকারির বাটি দুটো রাখতে রাখতে বলল, ওহ, মাও আছো দেখছি। কিরে সুমন, তুই হঠাৎ তরকারি বাটি নিয়ে এখানে কেন? মা, এ বাড়িতে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর কয়জন লোক খেতে বাকি ছিল? লতা আর অথই বাকি ছিল শুধু। লতা আর অথই এ বাড়ির কে মা? এ আবার কেমন প্রশ্ন? তরকারির বাটি দুটো রহমান সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, আব্বা, এখানে যা তরকারি আছে তা দিয়ে কি দুটো মানুষের ভাত খাওয়া হবে? আপনি আপনার দিক থেকে বিবেচনা করে বলবেন। হওয়ার তো কথা না। কি হয়েছে খুলে বলতো? মরিয়ম বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুললেন। আমি যখন রান্নাঘর থেকে আসলাম তখন তো তোর বউ বলল না যে ওই তরকারিতে তাদের দুজনের খাওয়া হবে না? তাহলে তোকে ডেকে কেন বিচার দিল? মা, না জেনে শুনে কারো সম্পর্কে কিছু বলা ঠিক না। আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার বউ আমাকে বিচার দিয়েছে? যদি তাই না হয় তাহলে হাড়ির খবর তুই কি করে জানলি? সুমন তার মায়ের সাথে আর তর্কে জড়াতে চাইল না, তাই রহমান সাহেবের দিকে মনোনিবেশ করল। কি হলো আব্বা, কিছু বলেন। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? আব্বা, আমার পানি খাওয়ার দরকার ছিল, তাই আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখলাম ওই অর্ধেক পিচ মাছের টুকরাটা নিয়ে লতা আর অথই ঠেলাঠেলি করছে যে কে কাকে রেখে খাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেও এইটুকু মাছ দুজন ভাগ করে খাবে। মাছ যতটুকুই হোক না কেন, এই শাকভাজি আর এই তরকারিটুকু দিয়ে কি একটা পরিপূর্ণ মানুষের খাওয়া হবে আব্বা? সেখানে তারা দুজন, তাহলে কিভাবে দুজন মানুষের ভাত খাওয়া হবে আব্বা? আমাকে একটু বোঝান তো। মরিয়ম, তুমি এমনটা কেন করলে? সত্যিই তো, যেটুকু তরকারি তুমি রেখেছো তাতে তো একজনেরই ঠিকঠাক মতো খাওয়া হবে না, সেখানে দুজন মানুষের কিভাবে খাওয়া হবে? ডাল রান্না তো আছে, তারা তো ডাল দিয়ে খেয়ে নিতে পারতো। এগুলো পুরুষ মানুষের কানে দেওয়ার কী আছে? আর মেয়ে মানুষেরা তো বাদ বিচার করা ঠিক না, যা আছে তাই দিয়ে খেয়ে নিতে হয়। সুমন বলল, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম তার মধ্যে কি কোথাও বলা ছিল যে লতা বা অথই আমাকে এসে জানিয়েছে? তোকে কি বললেই তুই এখন স্বীকার করবি? মা, তুমি খুব ভালোই জানো আমি কোন ধরনের ছেলে। আর কি বললে তুমি? মেয়ে মানুষের এত বাজ বিচার করতে নেই। আমি যতদূর জানি তোমার দুই মেয়ের এক মেয়েও কিন্তু ডাল খায় না। এ বাড়িতে কি শুধুমাত্র ওরা দুজনই মেয়ে আছে? তুমিও তো আছো, তোমার দুই মেয়েও তো আছে। যদি এমন নিয়মই হয় যে বাড়ির পুরুষরা আগে খেয়ে যাবে তারপর মেয়েরা খাবে, তাহলে তুমি এবং তোমার মেয়েদের খাওয়া হলো আগে কি করে? তুমি কি পারতে না তোমরা 5 জন মানুষ একসাথে বসে খেতে? কম বেশি যেটাই থাকুক মিলেমিশে ভাগ করে খেতে পারতে। কিন্তু সেটা না করে তোমরা সবাই খেয়ে তাদের জন্য তলানিগুলো রেখে দিয়েছো, কারণ তারা দুজন এই বাড়ির বউ, মেয়ে না, তাই তো? তুই কি তোর বউয়ের হয়ে ওকালতি করতে এসেছিস সেখানে? মা, এবার তুমি একটু বেশি বলে ফেলেছ। আমি এখানে কারো ওকালতি করতে আসিনি, আমি শুধু জানাতে এসেছি এই কাজটা তোমাদের সাথে হলে কেমন লাগতো। লতা এবং অথই দুজনই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। অথই বুঝতে পারছে এই বিষয়টা যদি বাড়িতে থাকে তাহলে এর ইফেক্ট তাদের দুই বউয়ের উপর এসেই পড়বে, কিন্তু সাহস করে সুমনের সামনে কিছু বলতেও পারছে না। তবুও সাহস করে দরজার ভেতরে এক পা রাখলো অথই। দরজার ওপারে এক পা রাখতেই মরিয়ম বেগম বলে উঠল, কাহিনী জুড়ে দিয়ে এখন দুই বউ মিলে নাটক দেখতে এসেছো? মা, আপনি আমাদের ভুল বুঝছেন। আমি বা মেজো আপা কেউই কোনো কথা ওনাকে বলিনি। আমার চুল বয়সে পেকেছে, হাওয়ায় পাকেনি। বড় বউ যেভাবে আমাকে বোঝাবে আর আমি সেভাবেই বুঝে যাব। যদি সেটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছ। মা, আপনি না বুঝলে আমার ক্ষমতা নেই আপনাকে বোঝানোর, আর আপনাকে বোঝাতে যাওয়ার দুঃসাহস আমি কখনোই দেখাবো না। অথই মরিয়ম বেগমকে কথাগুলো বলতে বলতে তরকারির বাটির দিকে হাত বাড়ালো। সুমন অথইকে থামিয়ে দিয়ে বলল, অথই, ওগুলো ওখানে রাখো। তুমি আর লতা দুজনেই রান্নাঘরে যাও, আমি আসছি।
তোমার কাছে অনুরোধ করছি, তুমি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না। আর রাতে মানুষ কতটুকুই বা খায়, যা আছে তাতে আমাদের দুজনের হয়ে যাবে। তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি। রহমান সাহেব বললেন, বড় বৌমা তুমি যাও, আমি দেখছি। অথই আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। লতা অথইকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মরিয়মের দিকে তাকিয়ে রহমান সাহেব বললেন, মরিয়ম, তুমি কাজটা একদম ঠিক করনি। তোমার বোঝা উচিত ছিল যে তারা এ বাড়ির বউ। তুমিও কি এখন আমাকে এটা বোঝাতে আসবে নাকি যে আমি বাড়ির বউদের দেখতে পারি না, খেতে দেই না? এগুলো বলতে চাইছো নাকি? আমি তোমাকে কিছুই বলতে চাইনি। আর তুমি কি করছো না করছো সেটা তুমি তোমার বিবেক দিয়ে বিবেচনা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। রহমান সাহেব সুমনের দিকে তাকিয়ে বলল, সুমন বাবা, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, যা শুয়ে পড়। বাড়াবাড়ি না আব্বা, আমি কোনো কালেই অন্যায় সহ্য করতে পারিনি। আমার মনে হয়েছিল এটা আপনাকে জানানো দরকার, তাই জানালাম। মরিয়ম ফুসফাস করতে করতে বলল, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আর তারা বিয়ে করে আসার সময় বাবার বাড়ি থেকে এমন কোনো অডেল সম্পত্তি নিয়ে আসেনি যে এত বাজ বিচার করে তাদের সাথে চলতে হবে। মা, তুমি এ আবার কেমন কথা বললে? ভুল কিছু বলেছে কি? আর মেজ বউ তো এই বাড়িতে 9 বছর হলো এসেছে। কই, সুজন তো কোনো দিন এসব বিষয় নিয়ে মাথা ঘামায়নি কোনো দিন। আর তুই বিয়ে করেছিস, মাসও গড়ায়নি, তাতে এত বিচার সালিশ। সুজন কি করলো না করলো সেটা তো আমার বিষয় না। আমি দেশে ছিলাম না, তাই আমি জানিও না যে এ সংসারে কি হয়েছে। আর শুধু আমার বউ এখানে যদি লতা একা থাকতো তাও আমি এটাই করতাম। আর তুমি কি বললে? ওরা বিয়ে হয়ে আসার সময় অডেল সম্পত্তি আনেনি দেখে ঠিক মতো খাবারটাও পাবে না, তাই তো? সুমন তার মাকে কথাগুলো বলে রহমান সাহেবের দিকে তাকিয়ে বলল, আব্বা, মা এ বাড়িতে বিয়ে হয়ে আসার সময় কত বিঘা সম্পত্তি এনেছিল সেটা তোর মাকে জিজ্ঞাসা কর। সুমন মায়ের দিকে তাকাতেই মরিয়ম মাথা নিচু করে ফেলল। সুমন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যেভাবে এ বাড়িতে এসেছো ওরা দুজনও এ বাড়িতে ঠিক সেইভাবেই এসেছে। তুমি যেমন মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আব্বার হাত ধরে এ বাড়িতে এসেছো, ওরাও ঠিক তেমন ওদের কাছের মানুষগুলোকে ছেড়ে এ বাড়িতে এসেছে। বানের পানিতে ভেসে আসা কোনো খড়কুটো না ওরা। তাদের আমরা 2 ভাই বিয়ে করে সসম্মানে এ বাড়িতে এনেছিলাম, তাই তারা এসেছে। তাই তোমার কাছে আমার অনুরোধ করব, অসম্মান করে মনে কষ্ট দিও না ওদের। তুমি তোমার শাশুড়ির কাছ থেকে সম্মান, ভালোবাসা, অধিকার কোনোটাই পাওনি, আমি দেখেছি। তাই বলে সেই প্রতিশোধ তুমি তোমার ছেলের বউদের উপর নিতে পারো না। বরং এটা ভালো যে যে সম্মান, ভালোবাসা তুমি তোমার শাশুড়ির কাছ থেকে না পেয়ে কষ্ট পেয়েছো, সেই কষ্ট তুমি তোমার ছেলের বউদের পেতে দিবে না। তাহলে দেখবে সম্পর্কগুলো কত সুন্দর হয়ে উঠেছে। সংসার তোমার একার না মা, এই সংসার যেমন তোমার, লতার, তেমন অথয়েরও। কথাগুলো বলে সুমন তরকারির বাটি দুটো হাতে করে নিয়ে বেরিয়ে গেল। মরিয়ম বেগম সুমনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুসফুস করতে লাগলো। সুমন রান্নাঘরে এসে অথইকে ডেকে ওর হাতে বাটি দুটো এগিয়ে দিয়ে পড়ল, বাড়িতে ডিম আছে? হ্যাঁ আছে। 2 ডিম নিয়ে আসো। ডিম দিয়ে কি করবে? দরকার আছে, নিয়ে আসো। লতা 2 ডিম এনে সুমনের দিকে এগিয়ে দিয়ে পড়ল, এই যে ভাইয়া ডিম। লতার হাত থেকে ডিম 2 নিয়ে অথয়ের হাতে দিয়ে পড়ল, অথই, ডিম 2 ভাজি করো তো। ডিম কেন ভাজি করব? আমি বলছি তাই ভাজবে, কথা বাড়িও না। অথই ডিম 2 নিয়ে ভাজতে শুরু করলো। যতক্ষণ ডিম ভাজা না হলো ততক্ষণ সুমন রান্নাঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে রইল। ডিম ভাজা শেষ হলে সুমন লতাকে ডেকে বলল, লতা। জি ভাইয়া। ডিম ভাজি দিয়ে 2জন ভাত খেয়ে যে যার মতো সব গুছিয়ে শুয়ে পড়ো। লতা আর অথই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। সুমন তার রুমে চলে গেল। এরপর লতা আর অথই দুজনে কিছুক্ষণ চুপচাপ থেকে খেতে শুরু করলো। খেতে খেতে লতা বলল, বড় আপা, আপনি কপাল করে ভাইয়ার মতো একটা স্বামী পেয়েছেন। আমি খেয়ে থাকলাম কি না খেয়ে থাকলাম
তা কোনো দিন আপনার দেবরের চোখে পড়েনি, কোনো দিন জিজ্ঞেসও করেনি যে আমি খেয়েছি কিনা। এমন কত দিন রাত গেছে যে আধপেটা খেয়ে থেকেছি, কেউ কখনো জানতেও চায়নি আমি খেয়েছি কিনা, ভাতে আমার পেট ভরেছে কিনা। কিন্তু কোনো জিনিসের কোনো অভাব নেই, অভাব শুধু মানসিকতার। অথই তাকিয়ে দেখল লতার প্লেটের উপর চোখের পানি টপ টপ করে পড়ছে। লতাকে কি বলে সান্ত্বনা দিবে তা অথয়ের জানা নেই। তবু অথই বলল, এগুলো ভেবে কষ্ট পাইও না আপা, দিন সবসময় একরকম থাকে না। এমন একদিন আসবে দেখবেন, সেদিন আর আপনার কোনো কষ্ট থাকবে না। সান্ত্বনা দিচ্ছ আপা? সান্ত্বনা হবে কেন, তুমি দেখে নিও। জানি না কপালে কি আছে, কাল সকালে কি রান্না হবে আপা? কি আর, প্রতিদিনের মতো রুটি আর তরকারি। কি তরকারি রান্না করতে হবে জানা থাকলে সকালে আগে আগে উঠে কেটে রাখতাম। কি তরকারি রান্না হবে সেটা তো মা উঠে ঠিক করবে। ও আচ্ছা। দুজনের খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাসন মেঝে পরিষ্কার করে রেখে শুতে চলে গেল দুজনেই। রুমে এসে অথই দেখল সুমন ঘুমিয়ে পড়েছে, তাই কোনো সারা শব্দ না করে চুপচাপ একপাশে শুয়ে পড়ল। হঠাৎ সুমন বলে উঠল, কাজ শেষ হলো? অথই বলল, তুমি ঘুমাওনি? না। অথই বলল, হ্যাঁ কাজ শেষ হলো, আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো। সুমন বলল, না ঘুমাইনি, চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অথই বলল, শরীর খারাপ লাগছে? সুমন বলল, না মনটা খারাপ লাগছে, নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। অথই বলল, আমার জানা মতে তো তুমি কোনো অপরাধ করনি, তাহলে হঠাৎ অপরাধী মনে হচ্ছে কেন? সুমন বলল, এই যে প্রতিদিন তোমাদের সাথে এমন অন্যায় কাজ হয় যা আমি কখনো বুঝতে পারিনি, আবার কখনো সেইভাবে খোঁজও নিইনি। কি খাচ্ছ না খাচ্ছ কখনো খেয়াল করিনি, কিন্তু আমার মা কখনো এমন কাজ করতে পারে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। অথই বলল, তুমি যা ভাবছ তেমন কিছুই হয়নি, আর তুমি মায়ের সাথে একটু বেশি বেশি করে ফেলেছ। এমনটা না করলেও পারতে, মায়ের মনে শুধু কষ্ট দিলে। সুমন বলল, আমি মাকে কষ্ট দিয়ে কিছুই বলিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। মা ভুল করলে সেই ভুলটা ধরিয়ে দেওয়াও আমার কর্তব্য, কারণ আমি মায়ের বড় ছেলে। আমি জেনে বুঝে মাকে অন্যায় কাজ করতে দিতে পারি না। অথই বলল, সে ঠিক আছে, কিন্তু মা তো কষ্ট পেয়েছে। সুমন বলল, মা যদি নিজের ভুলগুলো ধরতে পারে তাহলে কষ্ট পাবে না, আর যদি মনে করে তিনি হেরে গেছেন তাহলে এর জন্য মা ভবিষ্যতে আরও বেশি কষ্ট পাবে। অথই বলল, আচ্ছা যা হবার হয়ে গেছে, অনেক রাত হলো, ঘুমাও। অথই পাশ ফিরে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। এদিকে লতা ঘরে ঢুকতেই সুজন জিজ্ঞেস করল, কি হয়েছে বাড়িতে? লতা বলল, কই কি হয়েছে, কিছু হয়নি তো। সুজন বলল, আমি সবটাই শুনেছি, আমার কাছে লুকিয়ে লাভ নেই। লতা বলল, সবটা যখন শুনেছ তাহলে জিজ্ঞেস করছো কেন? সুজন বলল, ভাইয়া একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, মাত্র বিয়ে করেছে কয়দিন হলো, আর এখনই বইয়ের হয়ে ওকালতি শুরু করে দিয়েছে মায়ের সাথে। লতা বলল, ভাইয়া শুধু একা আপার জন্য লড়াই করেনি, সেখানে আমিও ছিলাম, যা তুমি কোনো দিন পারোনি। আজ ভাইয়া তা পেরেছে, তার জন্য তোমার লজ্জা হওয়া উচিত। সুজন বলল, আমি মানুষের মতো এত ন্যাকামি করার মধ্যে নেই, আর এই মেয়ে মানুষ খাওয়া দাওয়া এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। লতা বলল, মাথা থাকলে ঠিকই ব্যথা থাকতো, যার মাথাই নেই তার আবার ব্যথা কিসের? সুজন বলল, ইদানিং তোমার বড্ড সাহস হয়ে গেছে দেখছি, এই সাহসের ইন্ধন তোমাকে কে দিচ্ছে? ওই বড় বউ? বড় ভাই ন্যাকামি করে তার বউকে মাথায় তুলে রাখতে পারে, বইয়ের আঁচলের তলাই থেকে বইয়ের গোলাম হতে পারে, আমি কিন্তু তেমন না, কথাটা মাথায় রেখো। লতা ফট করে সাহসের সাথে উত্তর দিল, তুমি আর কী বা পারবে? পারবে খালি কাপুরুষের মতো গায়ে হাত তুলতে, এরপর গায়ের বল খাটিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে। ছি, এটাকে কোনো পুরুষত্ব বলে?
ঘেন্না লাগে তোমার এই পুরুষত্ব দেখে, যে নারীদের সম্মান করতে জানে না, সে আবার পুরুষ নাকি? বড় ভাইকে দেখো, নারীদের কত সম্মান করে, কুকুরের মতো কামড়াকামড়ি করে না, একে বলে সত্যিকারের পুরুষ। লতাকে আর কিছু বলার সুযোগ দিল না সুজন, সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে কয়েক থাপ্পড় বসিয়ে দিল। এরপর ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে বলল, পুরুষত্ব কাকে বলে আজ তোকে ভালো মতো বুঝিয়ে দিব। সারা রাত চলল লতার শরীরের উপর অমানসিক অত্যাচার। সকালবেলা অথই দরজা খুলতেই দেখল তার শাশুড়ি উঠোনে বসে আছে। চারদিকে তাকিয়ে বুঝতে পারল লতা এখনও ঘুম থেকে ওঠেনি। উঠলে নিশ্চয়ই এখনও ঘরে থাকতো না। ভয়ে ভয়ে ধীর পায়ে মরিয়ম বেগমের দিকে এগিয়ে গেল অথই। ওনার সামনে দাঁড়িয়ে পড়ল। মা, আজকে কি রান্না হবে যদি বলে দিতেন। মরিয়ম বেগম গম্ভীর কণ্ঠে বলল, রুটি আর তরকারি করো। অথই বলল, কি তরকারি হবে মা? মরিয়ম বেগম বললেন, ঘরে যা আছে তাই দিয়ে একটা সবজি রান্না করো। আগে রুটি বানাও, তারপর সবজি রান্না করো। অথই ভয়ে ভয়ে লতার ঘরের দরজার দিকে তাকালো। লতা উঠেছে কি না দেখতে, কারণ অথই রুটি বানাতে পারে না। রুটি ছ্যাঁকা যেমন তেমন হয়, কিন্তু বানাতে গেলে হয়ে যায় পাকা। সাহস করে শাশুড়িকে বলেই ফেলল, মা, আমি তো রুটি ভালো করে বানাতে পারি না, ততক্ষণে আমি তরকারিটা রান্না করি। মেজো আপা উঠলে উনি রুটি বানিয়ে দিলে আমি ছেঁকে নিতাম। মরিয়ম বেগম বললেন, আজও ঠিক মতো রুটি বানাতে পারো না? তাহলে বাপের বাড়ি এত বছর শিখলে কি? অথই আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। ও খুব ভালোভাবেই বুঝতে পারল কাল রাতের রাগ আজ উনি আমার উপর দিয়েও তুলছে। গ্রামের বাড়ি, তাই উঠানে মাটির চুলাতেই রান্না করতে হয়। অথই রান্নার জন্য সব কিছু গোছাতে গোছাতে লতা উঠে পড়েছে। লতা এসে অথইকে উদ্দেশ্য করে বলল, রাতে ছেলেটার শরীর খারাপ করেছিল, তাই খুব জ্বালিয়েছে। ঘুম হয়নি তেমন একটা, তাই উঠতে দেরি হয়ে গেল। আপা, তুমি তরকারিগুলো কেটে ফেলো, আমি ততক্ষণে রুটি বানিয়ে নিই। অথই লতার চোখ মুখ দেখে বেশ বুঝতে পারছে লতার কিছু একটা হয়েছে। ছেলে অসুস্থ সে অথই জানে, তবে লতাকে দেখতে একটু অন্যরকম লাগছে অথইর কাছে, কারণ লতার চোখ দুটো ফোলা দেখে মনে হচ্ছে অনেক কেঁদেছে, আবার গালে 5 আঙ্গুলের ছাপ। অথইর বুঝতে বাকি রইল না গতকাল রাতে নিশ্চয়ই সুজন তাকে মেরেছে। এ নিয়ে আর তেমন একটা কথা বাড়ালো না অথই বলল, আচ্ছা আপা। মরিয়ম বেগম যেন ওত পেতেই ছিলেন কথার জবাব দেওয়ার জন্য। তুমি তো আর সারা জীবন তাকে রুটি বানিয়ে খাওয়াবে না, তারও তো শেখা দরকার নাকি? লতা বলল, আস্তে আস্তে সব শিখে নেবে মা, আমিও তো পারতাম না, এখন তো সবই পারি, আপাও একসময় সব শিখে যাবে। মরিয়ম বেগম বললেন, বানাতে বসলে তবেই তো শিখবে, হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকলে তো আর কোনো কালেও শিখতে পারবে না। বারান্দায় বসে বসে সব কথাই শুনছিলেন রহমান সাহেব। এবার তিনি নেমে এসে চুলার পাড়ে একটা টুল নিয়ে বসে বলল, বড় বৌমা। রহমান সাহেব বললেন, রুটি বানাতে কি কি লাগবে জোগাড় করে নিয়ে আসো তো। আজ রুটি তুমিই বানাবে, আমি চুলায় খড়ি ঠেলে দেব, আর তুমিই রুটি বানাবে। এসো তো। আর রুটি যেমনই হোক তেমনই সবাই খাবে, কোনো টু শব্দ কেউ করতে পারবে না। যে মুখ খুলবে আজ তার সাথে আমার বোঝাপড়া হবে। মরিয়ম বেগম রাগে গজগজ করতে করতে চলে গেলেন সেখান থেকে। অথই মনে মনে বলল, যাক, মা যেমনই হোক, বাবার মতো একজন শ্বশুর পেয়েছি। মরিয়ম বেগম চলে যাওয়ার পর লতা রহমান সাহেবকে বলল, আব্বা, আপনি সকাল সকাল মাকে দিলেন তো রাগিয়ে। রহমান সাহেব বললেন, তোমার মা রাগে না কখন, আমাকে বলো তো। রহমান সাহেবের কথা বলেই হেসে উঠলেন, সাথে অথই আর লতাও হাসল। অথই রুটি বানালো আর রহমান সাহেব চুলায় জাল দিলেন। পাড়ার কয়েকজন এসে এমন দেখে আবার ইয়ার্কিও করে গেল। রান্না শেষ করে অথই ও লতা সব গুছিয়ে নিয়ে মরিয়ম বেগমকে ডাক দিল। সুমন সবসময় তার নিজের ঘরেই খায়, তাই তাকে খাবার ঘরে এনে দিতে হয়। মরিয়ম সুমনের খাবার বেড়ে দিল। অথই সুমনের খাবার নিয়ে ঘরে এলো।
অথই এসে দেখলো সুমন ফ্রেশ হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানার একপাশে খাবার রেখে অথই সুমনকে ডাক দিল খাওয়ার জন্য। এসো, খেয়ে নাও। সুমন বলল, তুমি খেয়েছো? অথই বলল, তুমি তো জানোই সবার খাওয়া শেষ হলে তারপর আমি আর আপা খাই। সুমন উঠে খেতে বসলো আর অথইকে বলল, এসো তুমিও আমার সাথে খাও। অথই বলল, না তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। সুমন বলল, এখন আমার সাথে খাও, আবার পরে গিয়ে লতার সাথে খেয়ে নিও। অথই বলল, না তুমি খেয়ে নাও, মা যদি দেখে আবার খুব রাগারাগি করবে, তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। সুমন বলল, কেউ দেখবে না, আসো, আর এখন থেকে তুমি আমার সাথে বসে খাবে, পরে দরকার পড়লে আবার লতার সাথে গিয়ে খাবে। সুমনের জোরাজোরিতে অথই সুমনের সাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেল অথই। কেউ কিছু যেন বুঝতে না পারে, তাই লতার সাথে বসে সামান্য কিছু খেয়ে নিল। এভাবেই চলছিল ওদের সংসার। সুমন সবসময় খেয়াল রাখার চেষ্টা করে, আর যাই হোক, বিশেষ করে খাওয়ার কষ্ট যেন দুই বউয়ের কেউ না পায়। সুমনের ছোট বোন তমা, সে মেয়ে হিসেবে খুব ভালো, ঠিক সুমনের মতোই কিছুটা প্রতিবাদী। অন্যায় সে সহ্য করতে পারে না। মরিয়ম বেগম যখন লতা বা অথয়ের সাথে ঝামেলা করে, তখন তমা সবার আগে প্রতিবাদ করে। তাই মরিয়মের কাছে বকাও খায় মাঝে মাঝে। তবুও তমা কথা শোনাতে ছাড়ে না, কিন্তু সেটা বড় বোন রিমার সহ্য হয় না। রিমা মায়ের ধাঁচ পেয়েছে, বাড়ির বউকে কখনো বাড়ির সদস্যর মধ্যেই ফেলে না। এটা নিয়ে তমার সাথে মাঝে মাঝেই লাগে রিমার। এক সকালে রান্না করতে দেরি হয়, রিমা উঠে চেঁচামেচি শুরু করে দিয়েছে কেন সে সময় মতো খাবার পেল না। তমা তার ঘর থেকে সবটা শুনে সহ্য করতে না পেরে বেরিয়ে এসে রিমাকে বলল, আপু, তোর যখন এত সকাল সকাল খিদে পেয়ে যায়, তাহলে প্রতিদিন সকালে উঠে নাস্তাটা তুই বানিয়ে নে, তোরও সকাল সকাল খাওয়া হবে, সাথে আমাদেরও হবে। তমার এই কথা শুনে রিমা বলল, আমি কি বাড়ির কাজের লোক নাকি যে তোদের সবার জন্য রান্না আমাকে করতে হবে? তোর কি মনে হয় দুই ভাবি এই বাড়ির কাজের লোক? রিমা বলল, আমি সেটা কখন বললাম? তমা বলল, তা বললি না তো কি? তুই যদি একবেলা রান্না করলে কাজের লোক হয়ে যাস, তাহলে ওই মানুষ দুটো তো প্রতিদিন 3 বেলা রান্না করে তোদের সবাইকে খাবার গেলাচ্ছে, তাহলে তোর হিসাবে তো তারা এ বাড়ির কাজের লোক, তাই তোদের 3 বেলা রান্না করে গেলাচ্ছে। তমা, তুই মুখ সামলে কথা বল, খুব বেশি বেয়াদব হয়ে গেছিস। তমা বলল, আমি না, তুই মুখ সামলে কথা বল। লতা তার ননদের অত্যাচার সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে, তাই সে চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা কাটাকাটি উপভোগ করছিল, কিন্তু অথই বারবার দুই বোনকে থামানোর চেষ্টা করছিল। এর মাঝেই মরিয়ম বেগম এসে দাঁড়ালেন সেখানে। তোদের কি হয়েছে রে, সকাল সকাল এমন চিল্লাচিল্লি করছিস কেন? রিমা কাঁদতে কাঁদতে তার মাকে বলল, তোমার মেয়ের অনেক সাহস হয়ে গেছে, ও আমাকে কাজের লোকের সাথে তুলনা করছে। মা, এর বিচার যদি তুমি না করো, তাহলে আজই আমি এ বাড়ি থেকে চলে যাব। মরিয়ম বেগম বলল। তমা বলল, তো চলে যা না, তোকে ধরে রেখেছে কে? রিমা বলল, দেখো মা, দেখো, তোমার সামনেই তোমার মেয়ে আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। মরিয়ম বেগম বললেন, তুই রিমাকে কি বলেছিস? ও কাঁদছে কেন? তমা বলল, যা বলেছি বেশ করেছি, উল্টাপাল্টা কথা বললে আরও বলবো। আর এই আপু, এই তোর বিয়ে হয়ে গেছে, তুই শ্বশুর বাড়ি থাকবি, কিন্তু তুই তা না করে বছরের বেশিরভাগ সময় এখানে কেন পড়ে থাকিস? তোরও তো একটা ঘর সংসার আছে, তোর সেখানে শ্বশুর শাশুড়ি ননদ সবাই আছে, এখানে পড়ে থাকার তো মানে হয় না। পড়ে থাকিস তো ভালো কথা, আবার যাদের সংসারে পড়ে থাকিস আবার তাদের উপরই ছুরি খোরাস, কেন করিস এগুলো? রিমা বলল, মা শুনেছ তোমার মেয়ে কি কথাগুলো বলেছে? মরিয়ম বেগম তমার দিকে তেড়ে গেলেন মারার জন্য। সেটা দেখে অথই তমাকে আড়াল করে দাঁড়িয়ে পড়ল। তমা, তুমি ঘরে যাও, আর কথা বাড়াইও না, বড়দের মুখে মুখে কথা বলতে নেই।
আমি এমন কথা বলতে চাইনি ভাবি, কিন্তু ওর মতো কুটনিকে কথা না বলে থাকতেও পারি না। লতা বলল, এবার চুপ কর তো, অনেক হয়েছে, যাও ঘরে চলে যাও। এমন সময় সুজন কোথা থেকে হঠাৎ করেই তমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, লাইফে মাথায় উঠে গেছিস? কাদের কাছ থেকে শিখেছিস এমন বেয়াদবি? তমা সুজনের দিকে তাকিয়ে বলল, মেজো ভাইয়া, বেয়াদবি শেখা লাগে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে কারো কাছ থেকে শেখা লাগে না। আর তুই নিজে কাপুরুষ বলে মনে করছিস না তোর মতো সবাই? নিজের বউয়ের অপমানের চেয়ে দেখিস, অথচ প্রতিবাদ করার মতো বুকের পাটা তোর নেই। তোকে তো পুরুষ মানুষ বলাই চলে না। তমার মুখে কথাগুলো শুনে সুজন তেড়ে যায় তমাকে মারার জন্য। হঠাৎই লতা এসে তমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অথয়ও আর সেখানে না দাঁড়িয়ে চলে যায় নিজের কাজে। লতা তমাকে তার ঘরে এনে মাথায় হাত বুলাতে বুলাতে পড়ল, তোকে কতদিন বলেছি যে তুই রিমার সাথে তর্ক করিস না, তারপরও তুই কেন কথা শুনিস না তমা? তমা বলল, ভাবি, তুমি তো জানোই আমি এই অন্যায় কাজ দেখতে পারি না, কিছু বলতে তো চাই না, তারপরও সহ্য হয় না, তখন কথা না বলে চুপ থাকতে পারি না। লতা বলল, সে তো বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? মা তোকে তেড়ে মারতে গেল, আবার তোর ভাইয়ের হাতেও মার খেলি, মাঝখান থেকে রিমা সবার কাছে ভালো সাজলো। তমা বলল, ভাইয়া মেরেছে তাতে আমার কিচ্ছু আসে যায় না, হাজার মাইর খেলেও তোমার এবং বড় ভাবির কারোর সাথেই অন্যায় দেখতে পারবো না। তমার লতার কথার মাঝে অথই এসে ঢুকলো ঘরে। অথই তমাকে উদ্দেশ্য করে বলল, তমা, যা হবার হয়ে গেছে, তোমার বড় ভাইয়া আসলে তুমি আবার যেন তাকে এসব কিছু বলো না, সে এসব শুনতে পেলে বাড়িতে তুলকালাম বাঁধিয়ে দেবে। আচ্ছা, বলবো না, কিন্তু তোমরাও এভাবে অন্যায়গুলো মাথা পেতে নিও না। লতা বলল, অনেক হয়েছে, অল্প বয়সে খুব বেশি প্রতিবাদী হয়ে গেছো, এখন এই প্রতিবাদ করা রেখে পড়ায় মন দে। লতা কথাটা বলে তমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। অথয়ও লতার পিছন পিছন চলে গেল। অথই তমার ঘর থেকে বের হতেই রিমা অথইকে দেখে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর আসবো না এ বাড়িতে, আমি এ বাড়িতে এসে থাকি দেখে সেটা কারো সহ্য হয় না, আমাকে যে কারো সহ্য হয় না সেটা মুখে বলে দিলেই তো পারো, এভাবে অবহেলা করার কী দরকার? অথই কিছু বলতে যাবে, তখন খেয়াল করলো চুলার পার থেকে লতা তাকে ইশারা করছে চুপ করে থাকতে। অথই আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেল লতার কাছে। রিমার কথা শুনে মরিয়ম বেগম বলল, তুই আসবি তোর বাপের বাড়ি, সেখানে কে কি ভাবলো আর কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। রিমা বলল, অন্য কারো কথা আর কি বলবো, নিজের মায়ের পেটের বোনই তো আমার বিরুদ্ধে। দেখলে না তোমার মেয়ে কি ভাষায় কথা বলে গেল, কতগুলো কথা আমাকে শুনিয়ে গেল, সরাসরি বলে গেল আমি এখানে পড়ে থাকি, সেখানে আমি কি করে থাকি বলো মা? মরিয়ম বেগম বলল, তোমার কথা বাদ দে তো, ও কি এত কিছু ভেবে বলেছে নাকি? মুখে আসছে তাই বলে দিয়েছে, ওসব নিয়ে এত ভাবিস না তো, যা ঘরে যা, খাবার হলে আমি ডাক দেব। অথই চুলার পাড়ে এসে বসতে বসতে পড়ল, আপা, তুমি কিছু বলতে দিলে না কেন? লতা বলল, আমি কোনো অশান্তি চাই না আপা, এসব আমার একদমই ভালো লাগে না, আর তাছাড়া তোমাকে উল্টোপাল্টা কথা শোনালে সেটাও আমার খারাপ লাগতো, তখন সহ্য করতে না পেরে হয়তো তাদের কথার জবাব দিয়ে দিতাম, কিন্তু তোমার দেবর ঘরেই আছে, তার মা বোনের বিরুদ্ধে কথা বলতে শুনলে কি হবে বুঝতেই পারছো, তাই চুপ করে যেতে বললাম। অথই বলল, মেজো ভাই কি তোমার গায়ে হাত তোলে নাকি? লতার কোনোর কথা না বলে চুপচাপ কাজে মন দিল। অথয়ের বলা কথাটা শুনেও না শোনার ভান করল। অথই যা বোঝার বুঝে গেল, তবুও লতাকে বলল, কি হলো আপা, কিছু বলছো না যে? লতা বলবো, কি আর বলবো, চোখের সামনে তো দেখলে, নিজের বোনের গায়ে হাত তুলতে একটুও আটকালো না তার, সেখানে তো আমি পরের বাড়ির মেয়ে।
অথই বলল, কিন্তু এভাবে কতদিন চলবে? তুমি মেজো ভাইকে কিছু বলো না? লতা বলল, কি হবে বলে? সেই গণ্ডগোল মারামারি, আর তার মা বোনের কানে গেলে তো আরও আগুনের মধ্যে ঘি ঢালে। তাই আমার মনে হয় লোক জানাজানির চেয়ে চুপ থাকাই ভালো। অথই আর কিছুই বুঝতে বাকি রইল না। মনে মনে ভাবল, এসব কিছুর মধ্যে সত্যিই আমি কপাল করে একটা স্বামী পেয়েছি। এজন্যই আপা সেদিন বলেছিল আমি কপাল করে সুমনের মতো একটা স্বামী পেয়েছি। আজ নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে। রান্না শেষ হলে মরিয়ম বেগম এসে সবাইকে খাবার বেড়ে খেতে দিলেন। সুমন আজ সকালে উঠে বাইরে গেছে, কি যেন কাজের জন্য। তাই মরিয়ম বেগম অথইকে উদ্দেশ্য করে বলল, বড় বৌমা, তুমি সুমনের খাবার নিয়ে ঘরে ঢাকা দিয়ে রাখো, সুমন আসলে ওকে খেতে দিবে। অথই বলল, আচ্ছা মা। সুমনের খাবার নিয়ে অথই ঘরে চলে গেল। ঘরে এসে অথই বসে বসে ভাবছে, এবারের মানুষগুলো সব কেমন যেন, এক একজন এক এক রকম। সব থেকে বড় কথা, এরা বাড়ির বউকে বাড়ির কোনো সদস্য হিসেবেই ধরে না। এরা এমন কেন? আমারও তো 2 ভাইয়ের বউ আছে, কিন্তু মাকে তো কখনো এমন করতে দেখিনি। আমাদের বাড়িতে সবার যেমন অধিকার, বাড়ির বউদেরও ঠিক তেমনটাই অধিকার। কারো উপর কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। অথচ এ বাড়িতে পুরুষদের জন্য এক নিয়ম, বাড়ির মেয়েদের জন্য এক নিয়ম, বাড়ির বউদের জন্য আরেক নিয়ম। এ কেমন নিয়ম এখানে? এদের বেড়াজালে আমার দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে। কিন্তু সুমন পাশে আছে বলে তবু এর মাঝে দম ছেড়ে বাঁচতে পারি। কিন্তু মেজো আপা, ওই মানুষটা কি করে বেঁচে আছে? মানুষ হয়তো সময়ের সাথে সাথে অনেক কিছু হজম করে মানিয়ে নিতে শিখে যায়, কিন্তু সেই মানুষটা পার করা যে কতটা কঠিন তা এ বাড়িতে আসার পর বুঝতে পারছি। অথই ঘরে আসার কিছুক্ষণ পরই সুমন আসলো। অথই বিছানার এক পাশে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। সুমন ঘরে ঢুকে অথইকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার অথই, এভাবে বসে আছো কেন? মন খারাপ? অথই সুমনের দিকে তাকিয়ে বলল, কই না তো, মন খারাপ হবে কেন? সুমন বলল, তাহলে এভাবে চুপচাপ বসে আছো কেন? তাই ভাবলাম হয়তো মন খারাপ। অথই বলল, না, মন খারাপ না, তুমি হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নাও। সুমন বলল, বাড়ির সবাই খেয়েছে, তুমি খেয়েছো? অথই বলল, বাড়ির সবাই খাচ্ছে। না, আমি খাইনি, সবার খাওয়া শেষ হলে তবেই আমি আর আপা খাবো। সুমন বলল, বাড়িতে কি কিছু হয়েছে? অথই কিছুটা ভয় পেয়ে গেল। কারো কাছ থেকে কিছু শুনেছে নাকি? তা না হলে তো হুট করে এ কথা জিজ্ঞেস করার কথা না। অথই ভয়ে ভয়ে জবাব দিল, কই কিছু হয়নি তো। সুমন বলল, তাহলে এমন চুপচাপ হয়ে বসেছিলে যে? অথই বলল, কাজ ছিল না তাই বসেছিলাম। সুমন বলল, আচ্ছা ঠিক আছে, এসে খেয়ে নাও। অথই বলল, তুমি খেয়ে নাও, আমি পরে আপার সাথে খেয়ে নেব। সুমন বলল, কাল কি বলেছিলাম তোমাকে? তোমাকে তো বলেছিলাম আমার সাথে খাবে, তারপর আবার গিয়ে লতার সাথে খেয়ে নিবে। এসে খেতে বসো। অথই আর কথা না বাড়িয়ে খেতে বসলো। আর মনে মনে ভাবছে, একই মায়ের পেটের 5 ভাই বোন, অথচ তাদের মধ্যে কোনো কিছুতেই মিল নেই। মেয়েদের মধ্যেও একজন আরেকজনের থেকে আলাদা, আবার ছেলেদের মধ্যেও তাই। একজন তার বউকে কত সম্মান করে, ভালোবাসে, সাথে করে নিয়ে খাচ্ছে, অথচ আরেক ভাই তার বউ খেলো কি খেলো না সে খোঁজও রাখে না। ছোট ছেলের সাথে সেভাবে কথা হয়নি, তাই ও কেমন মানসিকতার মানুষ তা এখনও জানি না। এদের সাথে জীবনের বাকিটা পথ কিভাবে চলবো। যদি সুমন এভাবে আমার পাশে থাকে তাহলে হয়তো সব বাধা বিপত্তি পার করে ওর হাত ধরে সারাটা জীবন চলতে পারবো। তা না হলে যে কি হবে ভাবতেও পারি না। সুমনের দিকে তাকিয়ে অথই মনে মনে পড়ল, তুমি এভাবেই আমার পাশে থেকো সব সময়। অথই আর লতা 2 যা মিলে দুপুরের জন্য রান্না করছে।
লতা বসে রান্না করছে আর অথই হাতে হাত দিয়ে এগিয়ে দিচ্ছে। টুকটাক গল্পের মাঝে মাঝে হাসি ঠাট্টাও করছে দুজন। এমন সময় মরিয়ম বেগম রান্নাঘরে ঢুকে পড়লেন। মেজ বৌমা, রান্না কত দূর? লতা বলল, এই তো মা, প্রায় হয়ে এলো। আপনি গোসল সেরে আস্তে আস্তে আমার হয়ে যাবে। মরিয়ম বেগম বলল, আচ্ছা, আমি গোসলে যাচ্ছি, তাড়াতাড়ি হাত চালাও, সবার খিদে লেগে গেছে। লতা বলল, আচ্ছা মা, আপনি আসার আগেই আমার হয়ে যাবে। মরিয়ম বেগম বললেন, আর শোনো, এখানেই 2 বউ আছো, এখনই বলে দিই। লতা বলল, কি বলবেন মা, বলুন। সামনে রোজা আসছে, তাই নতুন করে বলার কিছু নাই। তোমরা যা জানানোর তা তোমাদের বাড়িতে জানিয়ে দিও। অথই অনেকটা অবাক হয়ে মরিয়ম বেগমের দিকে তাকালেন। অথই বুঝতে পারল না বাড়িতে কি জানানোর কথা বলল তার শাশুড়ি। লতার মুখের দিকে তাকিয়ে দেখল লতার মুখটা শুকিয়ে গেছে, মাথা নিচু করে ফেলেছে মেয়েটা। অতই কিছু একটা বলতে চাইলে লতা তার হাত চেপে ধরে ইশারা করলো কিছু না বলার জন্য। অথইকে কিছু না বলার জন্য বললেও অথই চুপ করে থাকলো না। লতা বিষয়টা জানলেও অথই জানে না, কারণ সে এই বাড়িতে নতুন। তাই অথই মরিয়ম বেগমকে জিজ্ঞেস করলো, আমাদের বাড়ি বলতে কি আপনি বাবার বাড়ি বুঝালেন মা? মরিয়ম বেগম বললেন, হ্যাঁ। অথই বলল, কিন্তু কি জানানোর কথা বললেন? আমি তো নতুন, কি জানাতে হবে সেটা তো আমি জানি না। যদি পরিষ্কার করে বলতেন তাহলে ভালো হতো। মরিয়ম বেগম বললেন, সামনে রোজা, আর রোজার মাসে ইফতারি পাঠানোটা আমাদের এলাকার রেওয়াজ, সেটাই তোমার বাবাকে বলবে। অথই বলল, আচ্ছা বলবো মা। মরিয়ম বেগম চলে গেল। অথই লতার দিকে তাকিয়ে বলল, আপা, সত্যিই কি এটা এই এলাকার রেওয়াজ? লতা বলল, দেয় কেউ কেউ, সবাই দেয় এমন না। যার বাবার অনেক আছে তারা খুশি হয়ে হয়তো দেয় কেউ কেউ। অথই বলল, দেয় সেটা ঠিক আছে, অনেকে দেখা যায় খুশি হয়ে হয়তো মেয়ের বাড়িতে পাঠায়, কিন্তু মা যেভাবে বলে গেলেন সেটা শুনে তো মনে হলো বাধ্যতামূলক নিয়ম। এমন অনেক পরিবার আছে যাদের 3 বেলা ঠিকমতো খাবার জোটে না, তারা কিভাবে তাদের মেয়ের বাড়ি পণ্য সামগ্রী পাঠাবে? লতা বলল, এই বাড়িতে অনেকটাই বাধ্যতামূলকই, কিভাবে পাঠাবে সেটা দেখার বিষয় এদের না, পাঠাতে হয় এটাই মূল কথা। অথই বলল, কই, আমাদের বাড়িতে তো এমন কোনো নিয়ম নেই, তাহলে এখানে কেন? লতা বলল, জানি না। কথাগুলো বলতে গিয়ে লতার 2 চোখ ভিজে গেছে, সেটাও অথয়ের চোখ এড়ালো না। অথই লতার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে আপা, তুমি কাঁদছো কেন? লতা বলল, কই কাঁদছি না তো, আগুনের ধোঁয়া লেগেছে তাই চোখ থেকে পানি পড়ছে। অথই বলল, কোনটা ধোঁয়ার পানি আর কোনটা কান্নার পানি সেটা আমি বুঝি, আমি দেখছি তুমি কেঁদেছো, তাহলে লুকাতে চাইছো কেন? কি হয়েছে আপা? লতা বলল, ভাইয়েরা যখন সব একসাথে ছিল আর বাবার শরীরে শক্তি ছিল, কষ্ট হলেও যেভাবেই হোক ইফতারি সামগ্রী পাঠিয়েছে, কিন্তু গত 2 বছর তো বাবা অসুস্থ, বাবার সমস্ত ওষুধপত্রের খরচও ভাইদেরই চালাতে হয়। মা কোনো রকমে চলে ফিরে বেড়াচ্ছে, তারও অনেক ওষুধ লাগে। এবার বলো ভাইদের কি করে বলবো ইফতারি সামগ্রী পাঠাতে? অথই বলল, আপা, এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না, তুমি মন খারাপ করো না, তোমাকে এ বাড়িতে কিছু আনতে হবে না, আমি বলবো আমার বাবাকে, উনি দিয়ে গেলেই হবে, তুমি এটা নিয়ে কষ্ট পেও না। লতা বলল, গতবারও রোজাতেও বাবার বাড়ি থেকে কিছু এনে দিতে পারিনি, আবার এবারও যদি না আনতে পারি তাহলে তো আর রক্ষে থাকবে না। অথই বলল, কিচ্ছু হবে না, তুমি এসব নিয়ে মন খারাপ করো না, মাকে আমি বুঝিয়ে বলবো। লতা বলল, গতবারের মারের দাগ হয়তো এখনও খুঁজলে পাওয়া যাবে 2-1টা। আমার অপরাধ ছিল, আমি ও বাড়িতে বলতেই পারিনি ইফতারি সামগ্রী পাঠাতে। অথই লতার কথাগুলো শুনে থ মেরে গেল, কি বলবে বুঝে উঠতে পারছিল না, তবু বলল,
আপা, তুমি এখনই এত চিন্তা করো না তো, সময় আসুক তখন সব দেখা যাবে। অথয়ের বাবার বাড়ির অবস্থা মোটামুটি ভালো, খবর গেলেই হয়তো মেয়ের সুখের জন্য সব পাঠিয়ে দেবে। তাই এসব নিয়ে অথয়ের কোনো খারাপ লাগা নেই। তার খারাপ লাগছে লতার কথা ভেবে। লতা বেচারি কি করবে এখন? 7-5 ভাবতে ভাবতে রান্না শেষ করলো দুজন। রাতে খাওয়া দাওয়া শেষে সুমন আর অথই শুয়ে আছে। সুমন বই পড়ছে আর অথই শুয়ে আছে পাশে। অথই মনে মনে ভাবছে, সুমনকে কি লতার বাড়ি থেকে ইফতারি সামগ্রী পাঠানোর কথাটা কি বলবে না বলবে না। ভয়ও লাগছে, আবার লতার জন্য খারাপও লাগছে। লতা যদি তার বাবার বাড়ি থেকে কিছু আনতে না পারে, তাহলে তো লতাকে উঠতে বসতে কথা শোনাবে মা। আবার এদিকে সুমনের অত্যাচারও তো আছেই। একবার সাহস করে বলেই ফেলি, যা হবে পরে দেখা যাবে। সুমনের দিকে পাশ ফিরে অথই বলল, তোমার কিছুটা সময় হবে, কিছু কথা ছিল তোমার সাথে। সুমন বলল, 5 মিনিট অপেক্ষা করো, এই পৃষ্ঠাটা শেষ করে তোমার কথা শুনছি। অথই বলল, আচ্ছা। অথই আর এক পাশ ফিরে শুয়ে পড়ল। বেশ কিছু সময় পার হয়ে গেল। অথয়ের চোখে ঘুম ধরে গেছে। সুমন বইটা টেবিলে রাখতে রাখতে বলল, অথই, ঘুমিয়ে গেলে নাকি? অথই চোখে ঘুম নিয়ে বলল, ঘুম আসছে। সুমন বলল, কিছু একটা বলবে বলেছিলে, বলো এবার। অথই বলল, কাল সকালে বলি, ঘুম ধরে গেছে। সুমন বলল, আচ্ছা তাহলে ঘুমাও। কথাটা বলার পরপরই লতার কান্না ভেজা চোখের কথা মনে পড়ে গেল। না না, সকালে হবে না, এখনই বলতে হবে। আচ্ছা শোনো, আগে তুমি বলো, রাগারাগি করবে না। সুমন বলল, কি এমন কথা বলবে যে হঠাৎ আমার রাগের কথা আগে তোমার মাথায় আসলো? অথই বলল, জানি না কেন আসলো, তবে মনে হলো তুমি রাগ করতে পারো, তাই বললাম। সুমন বলল, আচ্ছা রাগ করব না, বলো। অথই বলল, তোমার কাছে 1000-5 টাকা হবে? আসার সময় মা কিছু টাকা দিয়েছিল, তার থেকে কিছু আছে আমার কাছে, আর বাকিটা তুমি দিলেই হয়ে যেত। সুমন বেশ অবাক হয়ে অথয়ের দিকে তাকালো। অথই টাকা দিয়ে কি করবে? কিছুক্ষণ অথয়ের দিকে তাকিয়ে থেকে বলল, সে না হয় দিলাম, কিন্তু হঠাৎ টাকা দিয়ে কি করবে তুমি? অথই বলল, আজ দুপুরে মা আমাকে আর মেজো আপাকে বলেছে আমাদের বাড়িতে জানাতে যে সামনে রোজা, তাই ইফতারি সামগ্রী পাঠাতে। সুমন বলল, কি বলছো এসব? মায়ের কথা বলেছে? অথই বলল, হ্যাঁ, প্রতিবারই নাকি মেজো আপার বাড়ি থেকে পাঠায়। এবার তো আমিও আছি, তাই আমার বাবাকেও বলতে বলেছে। কিন্তু আমি না হয় বাড়িতে বললে বাবার সব পাঠিয়ে দেবে, কিন্তু আপার বাবার বাড়ির অবস্থা তো তুমি জানোই। তারপরও ওনার বাবা নাকি অসুস্থ, আর ওনার এবং ভাবির মায়ের সমস্ত ওষুধ খরচ তার ভাইয়েরাই বহন করে। তার উপরে আপা কি করে বলবে এগুলো পাঠানোর কথা? তাই খুব কান্নাকাটি করছিল, সেই দুপুর থেকে মন খারাপ করে বেড়াচ্ছে। সুমন বলল, কই, আমাকে তো কেউ কখনো এই কথা জানায়নি, আর আমিও তো কখনো কিছু বুঝতে পারিনি। অথই বলল, তুমি তো দেশের বাইরে ছিলে, তাই হয়তো নজরে আসেনি বিষয়টা। সুমন বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি টাকা দিয়ে কি করবে? অথই বলল, আমি চাইছিলাম ইফতারি সামগ্রী হিসেবে যা যা লাগে সবটা তুমি আর আমি মিলে কিনে বাড়িতে পাঠিয়ে দিলাম, সবাই জানলো আপার বাবার বাড়ি থেকে এসেছে। সুমন বলল, এটা কি এই সমস্যার সমাধান হলো? অথই বলল, তাছাড়া আর কি? না হলে তো মা উঠতে বসতে আপাকে কথা শোনাবে, আর মেজো ভাইও নাকি মারবে। ও বেচারি কি করবে বলো? সুমন বলল, কি, সুজন লতাকে মারধর করে? অথই বলল, হ্যাঁ। সুমন বলল, এভাবে নিজের টাকা দিয়ে কয়টা রোজা পার করবে তুমি? অথই বলল, এবারের মতো তো করি, তারপর দেখা যাবে। সুমন বলল, না, এই ব্যাধির চিকিৎসা এটা না। অথই বলল, মানে? সুমন বলল, মানে কিছুই না,
এবছর না হয় তুমি মায়ের মুখ আর সুজনের মায়ের আটকালে, সারা বছর তো আর তুমি সেটা পারবে না। তাই এই ইফতারি সামগ্রী রোগের চিকিৎসা অন্যভাবে করতে হবে, গোটা সমাজ থেকে দূর করা দরকার। কিন্তু সেটা তো আর আমি পারবো না, কিন্তু আমার বাড়িটা তো আমি চেষ্টা করে দেখতে পারি। অথই বলল, দয়া করে তুমি এসব নিয়ে নতুন করে কোনো ঝামেলা করো না। সুমন বলল, তুমি কি চাও না লতার এই সমস্যা চিরতরে দূর হোক? অথই বলল, চাই। সুমন বলল, তাহলে চুপ করে থাকো। অথই বলল, কি করতে চাইছো তুমি? সুমন বলল, যা করি সেটা চুপচাপ দেখে যাও। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, তোমার আবার সকাল সকাল উঠতে হবে। অথই আর কথা বাড়ালো না, শুয়ে পড়ল। সুমনের উপর অথয়ের বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না যেটাতে আমি বা লতা কেউ ছোট হই। সুমন উঠে দেখল রহমান সাহেব বারান্দায় বসে আছে। রহমান সাহেবের সাথে কথা না বলেই সুমন তমার ঘরে ঢুকে তমাকে বলল, তমা, কি করছিস? পড়ছিস নাকি? তমা বলল, না ভাইয়া, পড়ছি না, এমনি বসে আছি। কিছু বলবে তুমি? সুমন বলল, আচ্ছা, সুজনের ঘরে গিয়ে দেখ তো সুজন আছে কি না। তমা বলল, আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসব। সুমন বলল, শোন, যদি সুজন থাকে তাহলে তুই শুধু বলবি আব্বা ডাকছে। তমা বলল, আচ্ছা ঠিক আছে। তমা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। সুমনও বেরিয়ে রহমান সাহেবের কাছে গিয়ে বসল। সুমন পাশে বসতেই রহমান সাহেব বলল, কি রে, সারাদিন কোথায় কোথায় থাকিস? বাড়িতেও তো তেমন একটা দেখি না। সুমন বলল, কোথায় আর থাকবো, এই ঘুরে ফিরে বেড়াই। রহমান সাহেব বললেন, বললি যে আর বিদেশে যাবি না, তাহলে দেশে কিছু একটা ব্যবসা বাণিজ্য শুরু কর। সুমন বলল, হ্যাঁ, সেটাই ভাবছি। কোনো পথ ধরে যে এগিয়ে যাব সেটাই ঠিক করতে পারছি না, দেখি করা যায়। ভাবনার জন্য একটু সময় দরকার। দুজনের কথার মাঝে সুজন এসে বসল সুমনের পাশে রাখা চেয়ারটাতে। সুজন বলল, আব্বা আমাকে ডেকেছিলেন? রহমান সাহেব বলল, কই, আমি তো ডাকিনি। পাশ থেকে সুমন বলল, আমি ডেকেছিলাম। সুজন বলল, তমা যে বলল আব্বা ডাকছে। সুমন বলল, আব্বার ঘরে আমি আছি, তাই আব্বার কথা বলতে বলেছিলাম। সুজন বলল, ও আচ্ছা, কিছু বলবে? যা বলবে তাড়াতাড়ি বলো, আমার একটু বের হতে হবে। সুমন বলল, হ্যাঁ, কিছু কথা ছিল। তোর কি খুব তাড়া আছে? সুজন বলল, হ্যাঁ, একটা কাজ ছিল, সকাল সকালে বের হতে হবে। সমস্যা নাই, কি বলবে বলো। সুমন বলল, আচ্ছা, তোর জরুরি কাজ থাকলে তুই যা, রাতে ফিরলে কথা হবে। সুজন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে এসে শুনব। সুজন বেরিয়ে গেল। সুমনও রহমান সাহেবকে রাতে থাকতে বলে বেরিয়ে গেল ঘর থেকে। নিজের ঘরে এসে বসে আছে সুমন। অথই সুমনের জন্য খাবার এনে সুমনকে খেয়ে নিতে বলল। অথই তার বাবার বাড়িতে কথা বলবে, তাই সুমনকে বলল, তোমার মোবাইলটা একটু দেবে? সুমন মোবাইলটা অথয়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আগে খেয়ে নাও, তারপর কথা বলো। অথই বলল, একটু পরে তো ভাইয়া বেরিয়ে যাবে, তখন আর মায়ের সাথে কথা বলতে পারবো না, তা আগে কথা বলে তারপর খাচ্ছি। মাকে ইফতারির কথা না বললে আব্বাকে জানাবে কে, তাই আগে কথা বলে নেই, পরে খাচ্ছি। সুমন বলল, ইফতারির কথা এখনই কিছু বলো না বাড়িতে। অথই বলল, কেন? সুমন বলল, আমি নিষেধ করছি তাই। অথই বলল, আগে ভাগে না বললে কি করে হবে, গোছানোরও তো একটা ব্যাপার আছে। সুমন বলল, আমি নিষেধ করছি, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি? অথই বলল, হ্যাঁ, তা হয়তো আছে। সুমন বলল, তাহলে কথা বাড়িও না, যা বলছি সেটা করো। এমনি কথা বলতে হয় কথা বলো, ইফতারির কথা কিছু বলো না। কথাগুলো সুমনের ধমকের সুরে বললে খেতে শুরু করলো। অথই আর কথা না বলে ঘাড় নাড়ালো শুধু।
অথই তার ভাই এবং মায়ের সাথে ভালো মন্দ কথা শেষ করে সুমনের সাথে সামান্য একটু খেয়ে নিল। এদিকে লতা মন খারাপ করে বেড়াচ্ছে আর মনে মনে ভাবছে, আমি কি করে বলবো মায়ের কাছে এই ইফতারি সামগ্রী পাঠাতে। আর কেউ না জানলেও আমি তো জানি তাদের সংসারে কি করে চলে। দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তাদের। আর এর মধ্যে যদি তাকে নিয়ে ভাবতে হয় তাদের, তাহলে তো আমি মেয়ে নামে কলঙ্ক। শুধু তাদের কাছ থেকে নিয়েই গেছি, কখনো তার বিনিময়ে কিছুই করতে পারিনি। আমি আর ভাবতে পারছি না কিছু। মাঝে মাঝে মনে হচ্ছে নিজেকে শেষ করে দেই, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতে হচ্ছে। একটা মেয়ের জীবনে বিয়ের পর সব থেকে বড় অবলম্বন হলো তার স্বামী। কিন্তু আমার কপালে দেখো, এমন এক স্বামী পেয়েছি যে সবারটা বোঝে, কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগা কোনোটাই তার চোখে পড়ে না। সাহস করে একবার কি সুজনকে বলে দেখব, মাকে একটু বুঝিয়ে বলতে, নাকি বলতে গিয়ে উল্টো মার খাবো কে জানে। আমি আর কিছুই ভাবতে পারছি না, কি করব আর কি হবে। নাকি আনার মাকে একবার বলেই দেখব, নাকি ভাইদের উপর এই মুহূর্তে বোঝা চাপিয়ে দেওয়াটা কি ঠিক হবে। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, কোন পথে গেলে আমি এর সমাধান পাব, বলে দাও আল্লাহ। সুজনকে কি বলবে একবার, যাই হয়ে যাক না কেন, আর সুজন আসলে ওর সাথে একবার কথা বলবো। মারলে মাইর খাবো, তাও আমি এই ইফতারির কথা কিছুতেই ও বাড়িতে বলতে পারবো না। তাতে আমার যা হয় হবে। তুমি রক্ষা করো আল্লাহ, তুমিই একমাত্র ভরসা আমার। কথাগুলো ভাবতে ভাবতে লতা কখন যেন ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত শরীর মন নিয়ে ঘুমিয়েছে। কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। এদিকে অথই লতাকে কোথাও না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করছে আশেপাশের বাড়িগুলোতে, কিন্তু লতা কোথাও নেই। হঠাৎ মনে পড়ল ঘরে ঘুমিয়ে নেই তো। ঘরে খুঁজতে এসে দেখে লতা ঘুমিয়ে আছে আর ছেলে ওর দাদির কাছে খেলছে। চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে, তাই লতাকে ডাক দিল অথই। কয়েকবার ডাক দিলে লতা ধুচমুচিয়ে উঠে বসল। অথইকে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠেছে লতা। অথইকে এভাবে ওর ঘরে দেখে বলল, আপা তুমি এখানে, কিছু হয়েছে? অথই বলল, না কিছু হয়নি, তোমাকে কোথাও না পেয়ে দেখতে এলাম তুমি ঘরে আছো কিনা। দেখলাম ঘুমিয়ে আছো, ডাকবো না ভেবে চলে যাচ্ছিলাম, পরে আজান দেওয়া শুনে ডাক দিলাম। লতা বলল, আসলে মনটা ভালো লাগছিল না, চিন্তায় চিন্তায় শরীরটাও খুব ক্লান্ত লাগছিল, তাই একটু বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। অথই ঘরে লাইট জ্বালিয়ে দিতে দিতে পড়ল, আমি বুঝতে পারছি আপা, এত চিন্তা করো না তো, কিছু একটা ব্যবস্থা হবেই। বাইরে চলো, অন্ধকার হয়ে এলো, আমাদের দুজনকে এভাবে দেখতে আবার মা কথা শোনাবে। আবার এদিকে রিমা বলেছে সে নাকি কি পিঠা খাবে, সেটা বানাতে হবে, তা না হলে তো দুনিয়াদারি সব উল্টে যাবে। লতা বলল, এই রিমার সমস্যা কি বুঝি না, নিজের সংসার সব ফেলে এখানে পড়ে থাকে, নিজের একটা কাজ তো করবেই না, আবার হুকুমের পর হুকুম চালিয়ে যাবে, ভালো লাগে না আর। এদিকে নিজের সমস্যা, ওদিকে তার জ্বালা। অথই বলল, আছে থাকুক তাতে সমস্যা নাই, কিন্তু সবার সাথে মিলেমিশে যদি চলে তাও পারা যায়, কিছু না করুক তাতেও দুঃখ নেই, কিন্তু এই কথা লাগায় এইটা ভালো লাগে না। আচ্ছা আপা, তুমি বাইরে আসো, আমি গেলাম। লতা বলল, আচ্ছা। রাতের খাওয়া দাওয়া শেষে সুমন, সুজন আর রহমান সাহেব একসাথে হয়েছে কথা বলার জন্য। এদিকে অথয়ের মন ভয় কাজ করছে, সুমন কি বলবে আর কী বা হবে। অথয়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে। লতাও বারবার জিজ্ঞেস করছে ওরা সবাই একসাথে কেন বসেছে। আমি তো নিজেই জানি না তো লতাকে কি বলবো। সুজন বলল, কি হলো ভাইয়া, কি বলবে বলো। সুমন বলল, মা কই। সুজন বলল, কি জানি মা কই। সুমন বলল, বাইরে গিয়ে দেখ তো মা কই, বাইরে থাকলে ডাক দে মাকে।
সুজন বাইরে এসে মরিয়ম বেগমকে ডেকে নিয়ে গেল। মরিয়ম বেগম এসে রহমান সাহেবের পাশে বসল। মরিয়ম বেগমের চোখ মুখ কিছুটা চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সুমন কি বলবে সেটা নিয়েই হয়তো চিন্তিত হয়ে পড়েছে। সুমন দরজায় তাকিয়ে দেখল রিমা দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। সুমন ডেকে বলল, কিরে রিমা, দরজার বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আয় ভেতরে আয়। রিমা ভেতরে এসে মায়ের পাশে বসল। মরিয়ম বেগম সুমনের দিকে তাকিয়ে বলল, সবাইকে এভাবে ডাকলি, কিছু কি বলবি? সুমন বলল, হ্যাঁ মা। মরিয়ম বেগম বলল, ও তো কি বলবি বল। সুমন বলল, মা, সামনে তো রোজা, আর আমাদের তো উচিত রিমার শ্বশুরবাড়ি ইফতারি সামগ্রী পাঠানো, তাই না? আর সেজন্যই সবাইকে ডাকা এখানে। সুমনের আচমকা এমন কথা শুনে সবাই সুমনের দিকে তাকালো। মরিয়ম বেগম আর রহমান সাহেব চুপ করে থাকলেও মুখ খুলল সুজন। হঠাৎ রিমার শ্বশুরবাড়ি ইফতারি সামগ্রী পাঠাতে হবে কেন? ওরা কি পাঠাতে বলেছে? সুমন বলল, কি আজব, রিমা আমাদের বোন না? আর তাকে ভালো রাখাটাও তো আমাদেরই দায়িত্ব, তাই না? সেটা ওদের বলতে হবে কেন? এবার মরিয়ম বেগম বলল, এখানে ভালো খারাপ রাখার কথা আসছে কেন? আর তাছাড়া রিমা তো খারাপ নাই, ও তো ভালোই আছে। সুজন আবার বলল, যে কয়েক বছর বিয়ে হয়েছে কখনো তো ইফতারি পাঠায়নি, তাহলে হঠাৎ এবছর তুমি ইফতারি সামগ্রী পাঠাতে বলছো কেন? সুমন বলল, এত বছর পাঠাসনি তো কি হয়েছে, এবছর থেকে পাঠাবি, তাতে তো আমি সমস্যার কিছু দেখছি না। রহমান সাহেব বসে বসে শুধু সবার কথা শুনছে। কেউ বুঝতে না পারলেও রহমান সাহেব ঠিকই বুঝতে পেরেছে সুমন কেন এই কথাগুলো বলছে। নিশ্চয়ই আবার বউদের বলেছে বাপের বাড়ি থেকে ইফতারি পাঠানোর কথা। এই ইফতারি সামগ্রী পাঠানো বিষয়টা রহমান সাহেবও সমর্থন করে না। মরিয়ম বেগমের সাথে প্রতি বছরই এটা নিয়ে ঝগড়া লাগে। মরিয়ম বেগমকে দু এক কথা বললে সংসারের অশান্তি হয়, তাই মুখের কথায় দু একবার নিষেধ করলেও জোরালোভাবে তেমন কিছু করতে পারেনি কখনো, সংসারে ঝামেলার ভয়ে। রহমান সাহেব মনে মনে খুশি হলেন, যাক, এবার অন্তত মরিয়মের অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা লোক এসেছে। সুজন বলল, যদি মনে করো যে ইফতারি সামগ্রী পাঠাবে তাহলে কিনে পাঠিয়ে দাও, এভাবে সবাইকে ডাকার মানে কি? সুমন বলল, রিমার গার্জিয়ান তো আমি একা না যে একাই সব সিদ্ধান্ত নেব। তুই, মা, আব্বা, আমরা সবাই তো ওর গার্জিয়ান। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে জানানো উচিত বলে আমার মনে হয়েছিল, তাই তোদের ডাকলাম। আর আমার দ্বারা একা তো আর অত টাকা খরচ করেও এতগুলো জিনিস কিনে পাঠানো সম্ভব না। বাইরে থেকে যা টাকা পয়সা এনেছিলাম এই 2 মাস তো সেই টাকা দিয়েই চলেছি। আমার তো আর অঢেল টাকা নেই যে আমি একাই সবটা করতে পারবো। তুই আছিস, তুই কিছু দিলি, আব্বা কিছু দিল, আর আমি কিছু দিয়ে মিলে মিশে কিনলে কারোর উপরই আর তেমন একটা চাপ পড়বে না। কি বলো মা, আমি কি ভুল কিছু বললাম? মরিয়ম সুমনের দিকে তাকিয়ে বলল, তোর আব্বাকে টাকা দিতে পারিস কোন হিসাবে? তুই কি জানিস না তোদের দেয়া হাত খরচেই তো তোর আব্বার চলে, আলাদা করে তোর আব্বা টাকা কোথায় পাবে? সুমন বলল, আব্বার কাছে টাকা নাই মানলাম, তোমার কাছে থাকলে সেটা দাও। মরিয়ম বেগম বলল, আমি কোথায় পাবো টাকা? সুজন এতক্ষণ চুপ করে বসেছিল, এবার সুমনকে পড়ল, ভাইয়া তুমি কি শুরু করেছো এগুলো? আমি কিছুই বুঝছি না। যদি রিমার শ্বশুর বাড়িতে কিছু দেওয়ার সামর্থ্য থাকে তাহলে দাও, আর না থাকলে দিও না। এত বছর যখন আমরা দেইনি তাহলে এবছর আমাদের কেন দিতে হবে? আর এমন তো না যে রিমার শ্বশুর বাড়ি থেকে দিতে বলা হয়েছে। সুমন বলল, তোদের মতো সবাই কি ফকির মিসকিন নাকি যে তাদের বাড়ির বউকে পাঠাবে তোদের বাড়ির ইফতারি সামগ্রী নেওয়ার জন্য? সুজন বলল, মানে কি বলতে চাইছো তুমি? সুমন বলল, আমি কিছুই বলতে চাইছি না, আর যেটা বলার সেটা আমি স্পষ্ট ভাষায় বলছি। সবাই মিলে টাকা দে, আমি ইফতারি সামগ্রী কিনে রিমার শ্বশুরবাড়ি দিয়ে আসব। সুজন বলল, এই মুহূর্তে আমি টাকা দিতে পারবো না। তোমার যদি টাকার সমস্যা মনে হয় তাহলে দিও না,
ওর কাছে টাকা চেয়ে ইফতারি সামগ্রী কিনে দিতে হবে, এটা কেমন কথা ভাইয়া? আর আমার ব্যবসার অবস্থা তো তুমি জানো, এই মুহূর্তে আমার টাকা পয়সা দেওয়ার মতো পরিস্থিতি নাই, টাকা পয়সা দিতে পারবো না। সুমন বলল, কি হলো আব্বা আম্মা, তোমরা দুজন চুপ করে আছো কেন? কিছু তো অন্তত বলো। রহমান সাহেব এবার মুখ খুললেন, দেখ বাবা, আমার অবস্থা তো তুই জানিস। দেখ সুজন কিছু দিতে পারে কি না, সুজন আর তুই দুজন মিলে যা কেনার কিনে দিয়ে আয়। একতরফা শুধু আমরা ছেলে বউদের বাপের বাড়ি থেকে নিয়ে আসবো, সেটা তো আর হয় না। মেয়ের বাড়িতে দেওয়াও তো আমাদের দায়িত্ব। সুজন বলল, আব্বা আপনি তো জানেন আমার অবস্থা, আমার কি ব্যবসা থেকে লাখ লাখ টাকা আসে যে সেটা দিয়ে দিব? আর আমার ব্যবসা বাণিজ্য তেমন ভালো যাচ্ছে না। ভাইয়া যদি পারে তাহলে ভাইয়া কিনে দিয়ে আসুক, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। এবার সুমন রেগে গিয়ে ধমক দিয়ে সুজনকে বলল, ও নিজের বোনের বেলায় তুমি ইফতারি সামগ্রী কিনতে টাকা দিতে পারবে না, কিন্তু অন্যের বোনের বেলায় তুমি ঠিকই গায়ে হাত তুলে তাকে ক্ষত বিক্ষত করে দিতে পারো। সুজন বলল, মানে কি? এসব কি বলছো তুমি? সুমন বলল, আমি এমন কঠিন কোনো কথা বলিনি যে তোর সেটা বুঝতে অসুবিধা হবে। মনে করে দেখ তো, গতবার লতা যখন তার বাবার বাড়িতে বলতে পারিনি ইফতারি সামগ্রী পাঠানোর কথা, তখন তার সাথে কি কি করেছিলি মনে করে দেখ তো। সে বলতে পারিনি কারণ তার ভাইদের সংসার আলাদা, তার ভাইদেরই চালাতে হয় তার বাবা মাকে, তারাও কেউ কোটি কোটি টাকা ইনকাম করে না। তোর যেমন টাকার সমস্যা, তাদেরও এমনটা থাকতে পারে, কিন্তু তোরা কোনো কিছু তোয়াক্কা না করে একতরফা তাদের উপর সব কিছু চাপিয়ে দিস। সুজন বলল, তোমাকে এসব কথা কে বলল? সুমন বলল, আমাকে কে বলল সেটা তো তোর জানার বিষয় না। তুই কি কি করেছিলি সেটা তুই মনে করে দেখ। আজ তোর সব কিছু থেকেও কিছু টাকা বের করতে কষ্ট হচ্ছে, কিন্তু ওই মানুষটার ভাইদের অবস্থা তুইও জানিস, তাহলে কিভাবে পারলি তার উপর এভাবে অত্যাচার করতে? সুজন কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলল। রিমা এতক্ষণ চুপচাপ সব শুনছিল, কিন্তু এবার বলল, ভাইয়া আমার শ্বশুরবাড়ি থেকে তো ওরা কিছু চায়নি, তাহলে বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো? সুমন বলল, তাদেরই সবসময় চাইতে হবে কেন? আমাদের বাড়ির বউদের যদি তাদের বাপের বাড়ি থেকে এসব জিনিস এনে দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে, তাহলে তো তোর বাপ ভাইদের কাছ থেকে নিয়ে গিয়ে তাদের দেওয়াও তোর কর্তব্যের মধ্যে পড়ে। রিমা এবার মরিয়ম বেগমের দিকে তাকালো। রিমা কি বলবে বুঝে উঠতে না পেরে পড়ল, আমি এসবের কিছু জানি না ভাইয়া, আর আমার শ্বশুর বাড়িতে কখনো কোনো দিন এগুলো চাইনি। সুমন বলল, তারা যদি না চেয়ে থাকে তাহলে তোরা কেন চাইলি? তোর শ্বশুরবাড়ির সবাই অনেক বড় লোক, তোদের সব আছে, তাই তোর ভাইদের কাছ থেকে তারা এসবের কিছু চায়নি, তাই না? কিন্তু তুই একটা কথা আমাকে বলতো, তোর ভাইরা কি এতই গরিব যে বউদের বাপের বাড়ি থেকে ইফতারি সামগ্রী আসবে, তারপর আমাদের মুখে ইফতারি উঠবে? তা না হলে উঠবে না। আমাদের অবস্থা কি এত খারাপ? আমি এতদিন দেশের বাইরে ছিলাম, যা পেরেছি ইনকাম করেছি, কম তো করিনি ইনকাম। সুজন ব্যবসা বাণিজ্যে যেটুকু চালায়, ছেলে বউ নিয়ে সংসার খুব ভালোভাবে চলবে আমার জানা মতে। আব্বা কিছু না করুক, আমরা দুই ভাই তো করি, সেখানে আব্বার হাত খরচ চলে যাবে। তাহলে বউয়ের শ্বশুর বাড়ি থেকে কেন ইফতারি সামগ্রী আনতে হবে আমাদের? সুজন বলল, ভাইয়া তোমার কানে এসব কথা লাগিয়েছে কে? সুমন বলল, সুজন একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমার দুটো কান আছে, দুটো চোখ আছে, এমন না যে চোখে দেখি না কানে শুনি না। তুই হয়তো অনেক কিছু দেখে না দেখার ভান করিস, বুঝিও বুঝিস না, কিন্তু আমি তোর মতো না। আমি প্রতিটা কদম ফেলি চোখ কান খোলা রেখে, তাই একটাও উল্টাপাল্টা কথা বলবি না। আর কারোর উপর দোষ চাপানোর আগে নিজের দোষগুলো তুলে ধরার চেষ্টা কর, নিজে যেটা করছিস সেটা ঠিক কি না, তারপর অন্যের দিকে আঙুল তুলবি। মরিয়ম বেগমের মুখে কোনো কথা নাই, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এবার সুমন উঠে দাঁড়িয়ে বলল, মা
তোমার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আগে আসবে, রিমার শ্বশুর বাড়ি ইফতারি সামগ্রী যাবে, তারপর লতা আর অথই তার বাপের বাড়ি থেকে ইফতারি সামগ্রী আনবে। নিয়ম যদি হয় বউরা তার বাপের বাড়ি থেকে ইফতারি সামগ্রী আনবে, তাহলে তোমাকে দিয়েই শুরু করো। সব নিয়ম যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে করবে, আর তা না হলে সকালে উঠে তোমার 2 ছেলের বউকে বলে দিবে যে তাদের কোনো ইফতারি সামগ্রী আনতে হবে না। আর সুজন, তোকে বলছি, এখানে যেসব কথা হলো তার উপর ভিত্তি করে যদি লতাকে কোনো কথা শুনতে হয় বা ওর শরীরে যদি একটা আঁচড়ও লাগে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাগুলো বলেই সুমন রহমান সাহেবের ঘর থেকে বেরিয়ে গেল। অথই ও লতা সকালের নাস্তা বানাতে ব্যস্ত। এরই মাঝে মরিয়ম বেগম এসে বসলেন ওদের দুজনের পাশে। মরিয়ম বেগম কোথা থেকে শুরু করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না, তাই কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বললেন, বড় বৌমা, মেজ বৌমা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। লতার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। এই বুঝি ইফতারি সামগ্রী নিয়ে কিছু বলবে। অথই আর লতা একে অপরের দিকে একবার তাকালো। তারপর লতা বলল, কি কথা মা, বলুন। মরিয়ম বেগম বললেন, তোমরা দুজনের কেউই তোমাদের বাপের বাড়িতে বলো না ইফতারি পাঠানোর কথা। লতা যেন একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁচল। লতা ভাবতেও পারেনি এমন একটা কথা সে তার শাশুড়ির কাছ থেকে শুনবে। অথই কিছুটা অবাক হয়ে মরিয়ম বেগমের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, কেন মা, কাল তো আপনিই বললেন বাবার বাড়িতে জানাতে, তাহলে আজ আবার নিষেধ করছেন কেন? মরিয়ম বেগম বুঝতে পারলো কাল রাতে সুমনের সাথে এসব নিয়ে যে অনেক কথা কাটাকাটি হয়েছে সেগুলোর কিছুই জানে না 2 বউয়ের এক বউ। সত্যি অথই বা লতা দুজনের কেউই জানে না এই বিষয়টা। সুমন যখন ঘরে আসে ততক্ষণে অথই ঘুমিয়ে পড়েছিল। সুমন যাওয়ার সময় বলে গিয়েছিল ব্যবসা নিয়ে আব্বার সাথে কিছু কথা আছে, তোমার যাওয়ার দরকার নাই ওখানে। তাই আর অথই ওদিকে যায়নি। আর সুজন ও লতাকে এ বিষয়ে কিছুই বলেনি। বলবে বা কী করে? সে নিজে যে কতটা ছোট মনের মানুষ সেটা সুমন তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই ছোট মনের পরিচয় নিজের বউয়ের কাছে আর দেবে কি করে সে? তাই সুজনও চুপচাপ ছিল। অথই আবার জিজ্ঞেস করলো, কি হলো মা, কিছু বলছেন না যে? মরিয়ম বেগম বললেন, এমনি নিষেধ করেছি। তাছাড়া আমার বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই যে তোমাদের বাপের বাড়ির জিনিস আনতে হবে। আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছে, তাই অন্য কারো জিনিসের দরকার নাই আমার। মরিয়ম বেগমের মুখে এমন কথা শুনে অথয়ের থেকে লতা অবাক হয়েছে বেশি, কারণ বিয়ে হয়ে আসার পর এই প্রথম আজ মরিয়ম বেগমের অন্যরকম এক রূপ দেখেছে। একবার একটা কথা মুখ দিয়ে বললে সেটা ফিরিয়ে নেওয়ার বান্দা মরিয়ম বেগম না। আজ হঠাৎ ওনার কি এমন হলো যে কথা ঘুরিয়ে নিলেন? লতা নিজেকে বিশ্বাসই করতে পারছে না। তবে যাই হোক না কেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া যে উনি ওনার মত পাল্টেছেন। তা না হলে আমি কি করে বাবার বাড়িতে কথাগুলো বলতাম? এটা ভেবে ভেবে মনে হচ্ছিল আমি কখন যেন মরে যাব। মরিয়ম বেগম চলে গেলেন। লতা আর অথই রান্নাবান্না শেষ করে মরিয়ম বেগমকে বুঝিয়ে দিয়েছে। তারপর যে যার ঘরে চলে গেল। মরিয়ম বেগম একে একে সবাইকে খেতে দিয়ে দিলেন। খেয়ে দিয়ে পুরুষ মানুষগুলো সবার কাজে চলে গেল। লতা আর অথই খেয়ে নিল। এভাবেই ভালো মন্দ সবটা মিলিয়ে ভালোই চলছে মরিয়ম বেগম এবং এর সংসার। তবে মরিয়ম বেগম আগের থেকে অনেকটা বদলে গেছে। বাড়ির বউদের উপর অমানবিক ব্যবহারগুলো অনেকটা কমে গেছে। আজ সকাল 8টা বেজে গেছে, মরিয়ম বেগম এখনও ঘুম থেকে ওঠেনি। ঘরের বাইরে থেকে লতা কয়েকবার ডাক দিল, ঘরে গিয়ে ডাকার সাহস হয়নি তার, কারণ মরিয়ম বেগমের ঘুমের মধ্যে ডাকাটা পছন্দ করতেন না উনি। কিন্তু বেলা গড়িয়ে চলেছে, তাই অথই সাহস করে ঘরে ঢুকলো শাশুড়িকে ডাকার উদ্দেশ্যে। অথয়ের একটা চিৎকারে লতা এবং রহমান সাহেব দুজনে হাজির হলো ঘরে। মরিয়ম বেগমের কোনো সাড়া শব্দ নেই। মুখ একপাশে বেঁকে গেছে, চোখগুলো এক নজরে তাকিয়ে আছে একই দিকে।
রহমান সাহেব যখন ঘর থেকে বেরিয়েছেন তখনও সব ঠিক ছিল। মরিয়ম বেগম নাকি কথাও বলেছে রহমান সাহেবের সাথে। অথই নাকে হাত দিয়ে দেখল নিঃশ্বাস চলছে। হঠাৎ তড়িঘড়ি করে বাইরে এসে বাড়ির কাজের ছেলেটাকে পাঠালো সুমন এবং সুজন যে কোনো একজনকে খুঁজে আনতে। রিমা ও তমাও এসে বসেছে মায়ের পাশে। বেশ কিছু সময় পর সুমন আসলো। সুমন মায়ের এই অবস্থা দেখে বুঝতে পারলো স্ট্রোক করেছে, তাই আবার বেরিয়ে গেল গাড়ির খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর একটা মাইক্রোবাস এর ব্যবস্থা করা হলো। লতা আর ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থেকে গেল। অথই, সুমন, তমা আর রহমান সাহেব গেল মরিয়ম বেগমের সাথে। কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলো। রাস্তায় আস্তে আস্তে মরিয়ম বেগম নিস্তেজ হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল অজ্ঞান হয়ে গেছে। পুরো দিন যাওয়ার পর সন্ধ্যায় মরিয়ম বেগমের জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে মরিয়ম বেগম। স্যালাইন চলছে, অক্সিজেন দেওয়া হয়েছে, কোনো কথা বলতে পারছে না, শুধু সবার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন। ডাক্তার বিভিন্ন টেস্ট করালো। সব রিপোর্ট দেখে বললেন ব্রেইন স্ট্রোক করেছে। খুব দ্রুত চিকিৎসা শুরু করতে হবে এবং চিকিৎসা হবে অনেক ব্যয়বহুল। সুমন ডাক্তারকে চিকিৎসা করার কথা বলে দিল। পুরোটা রাত কখনো অথই, কখনো সুমন, আবার কখনো তমা বসে বসে সেবা করেছে। রহমান সাহেব হসপিটালের পাশে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। ফজরের আজান দিতেই অথই উঠে বসে। সুমন বসে আছে তার মায়ের পাশে, আর তমা মায়ের বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছে। সুমন অথইকে দেখে বলল, আমাকে বাড়ি যেতে হবে, টাকা যা এনেছিলাম সব শেষ, ব্যাংক থেকে টাকা উঠাতে হবে। অথই বলল, তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ো, যেন তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারো। সুমন বলল, তুমি কি যাবে বাড়ি? গেলে তাড়াতাড়ি নাও, আবার আমার সাথে চলে আসবে। অথই বলল, আমি গেলে তমা কি একা সামলাতে পারবে মাকে? আজান দিতেই রহমান সাহেবও চলে এসেছে হাসপাতালে। সুমন আর অথইয়ের কথা শুনে রহমান সাহেব বলল, বড় বৌমা তুমি যাও, সমস্যা নাই, আমি আছি, তমা আছে, সব সামলে নেব। অথই বলল, পারবেন তো আপনারা? রহমান সাহেব বলল। তমা বলল, হ্যাঁ পারবো ভাবি, তুমি নিশ্চিন্তে যাও। অথই বলল, আচ্ছা থাকো তাহলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব তোমার ভাইয়ার সাথে। সুমন আর অথই বেরিয়ে পড়ল। বাড়িতে পৌঁছে সুমন ব্যাংকের কাগজপত্র গুছিয়ে নিয়ে অথইকে বলল, সুজন বাড়িতে আছে কি না ডেকে দিতে। অথই বাড়ি ফিরে রিমাকে কোথাও দেখতে না পেয়ে লতাকে ডাক দিল। লতা তার ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো তার শাশুড়ি এখন কেমন আছে। লতা আর অথইয়ের মাঝে কথায় এক পর্যায়ে এসে রিমার কথা জিজ্ঞেস করলো, মেজো আপা এসে থেকে রিমাকে কোথাও দেখছি না তো। লতা বলল, রিমা কাল দুপুরেই তার শ্বশুরবাড়ি চলে গেছে। অথই কিছুটা অবাক হয়ে লতার দিকে তাকিয়ে বলল, মায়ের এই অবস্থায় রিমা বাড়ি চলে গেল? লতা বলল, হ্যাঁ গেল। আপা তোমার কি মনে হয় মায়ের সেবা যত্ন আর সংসারের কাজকর্ম করার জন্য ও থাকবে? অথই বলল, সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এ কেমন মেয়ে, সারা বছর এখানে পড়ে থাকে, আর যেই মায়ের শরীর খারাপ হলো আর অমনি পালিয়ে গেল। লতা বলল, গেল কি না সেটা তো দেখতেই পাচ্ছ। সুমন ঘর থেকে বেরিয়ে বলল, অথই তোমাকে পাঠিয়েছিলাম সুজনকে ডেকে দিতে, তুমি সেটা ভুলে গল্প করতে লেগে গেছো। অথই সত্যি ভুলে গিয়েছিল সুজনকে ডাকার কথা। লতা তাড়াতাড়ি ঘরে গিয়ে সুজনকে ডেকে দিল। সুজন বাইরে এসে বলল, ভাইয়া ডেকেছিলে আমাকে? মায়ের কি অবস্থা? মা কেমন আছে এখন? সুমন বলল, মা আছে মোটামুটি, খুব একটা ভালো না, কিছু টাকা লাগবে, তোর কাছে যা আছে দে, আর আমি কিছুটা ব্যাংক থেকে উঠিয়ে নেব। সুজন বলল, আমি টাকা কোথায় পাবো? যা ছিল সবটাই ব্যবসায় লাগিয়ে দিয়েছি। সুমন অবাক, সুজনের দিকে তাকিয়ে আছে। লতা বলল, যা আছে তাই দাও, যেভাবেই হোক মায়ের চিকিৎসা তো করাতে হবে। সুজন বলল, তোমাকে এত কথা বলতে কে বলেছে?
কি করব না করব সেটা কি তোমার কাছ থেকে জেনে তারপর করতে হবে? আমার কাছে আপাতত কোনো টাকা নাই, আর ব্যবসার কাজে আজকেই আমাকে ঢাকা যেতে হবে। সুমন বলল, পালাতে চাইছিস? আর আমি দেশের বাইরে থেকে এত এত টাকা পাঠিয়েছি, তার কিছুই কি নেই তোর কাছে? এত টাকা কি করেছিস তুই? সব টাকার তহবিল গুছিয়ে এখন কাজের বাহানা দেখাচ্ছিস? সুজন বলল, কি আজব, পালাবো কেন? আমার কাজ থাকলে আমাকে যেতে হবে না? আর তোমার টাকা সব সংসারের কাজেই শেষ হয়ে গেছে, এখানে আমার তহবিল গোছানোর কিছু নাই। সুমন খুব ভালোভাবেই বুঝতে পারল সুজন কি বোঝাতে চাইছে। সুমন আর কথা না বাড়িয়ে অথৈকে বলল, অথৈ, তুমি রেডি হয়ে থাকো, আমি এসেই বেরিয়ে পড়ব। অথৈ মুখে কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালো। সুজন লতাকে বলল, আমি বের হব, সব গুছিয়ে দাও। লতা অথৈয়ের দিকে তাকিয়ে বলল, আপা, তুমি খেয়ে একটু রেস্ট নিয়ে নাও, ভাইয়া না আসা পর্যন্ত। কথাগুলো বলেই লতা ঘরে চলে গেল। অথৈ রান্নাঘর থেকে ভাত আর তরকা নিয়ে ঘরে চলে গেল। অথৈ ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। রাতে ঘুম না হওয়ার কারণে মাথাটাও খুব ধরেছে, তাই চোখ বুজে শুয়ে পড়ল। যদি একটু ঘুম আসে তাহলে হয়তো মাথা ধরাটা কিছুটা কমবে। চোখ বুজে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুম এসে গেছে। কারো হাতের স্পর্শ পেয়ে আচমকা উঠে বসে অথৈ। তাকিয়ে দেখে সুমন পাশে বসে। অথৈ বলল, তুমি কখন এলে? সুমন বলল, এই তো কিছুক্ষণ হলো এসেছি। অথৈ বলল, এতক্ষণ ডাকুনি কেন? আর ব্যাংকের কাজ হয়েছে? অথৈ বলল, হ্যাঁ হয়েছে, কাল রাতে তো তোমার ঘুম হয়নি, তাই আর ডাকিনি। অথৈ বলল, আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। অথৈ বিছানা থেকে নেমে চলে গেল খাবার আনার জন্য। বাইরে বের হতেই চেঁচামেচির আওয়াজ পেল অথৈ। সুজনের ঘর থেকে আসছে। অথৈয়ের বুঝতে বাকি রইল না সুজন আর লতার মাঝে কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছে। অথৈ এক পাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কী নিয়ে ঝামেলা হচ্ছে। ভেতর থেকে লতার কান্নার আওয়াজ আসছে। নিশ্চয়ই সুজন লতাকে মেরেছে। কী নিয়ে মেরেছে সেটা বুঝতে পারল না অথৈ। সুজনের ঘরের দিকে যেতে গিয়েও থেমে গেল। মনে মনে ভাবল, এটা ওদের স্বামী স্ত্রী সমস্যা, সেখানে হয়তো আমার না যাওয়াই উচিত। তাই অথৈ আর সেখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে চলে গেল সুমনের জন্য খাবার আনতে। সুমনকে খেতে দিয়ে অথৈ পাশে বসে আছে। সুমনের খাবার যেন গলা দিয়ে নামতে চাইছে না। সেটা অথৈ বুঝতে পেরে সুমনের মাথায় হাত দিয়ে পড়ল, খেয়ে নাও, এত চিন্তা করো না, আল্লাহ পাকের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার ছোট ভাই বোনেরা কী করবে বলো? সুমন বলল, চিন্তা তো করতে চাইছি না, তাও তো চিন্তা চলেই আসছে। মা সুস্থ হয়ে ফিরে আসবে তো অথৈ? আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। অথৈ বলল, আল্লাহ ভরসা, মায়ের কিচ্ছু হবে না, মা ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। হঠাৎ সুমন অথৈয়ের দু হাত জড়িয়ে ধরে বলল, অথৈ, মা তোমাদের সাথে অনেক অন্যায় করেছে আমি জানি, কারণে অকারণে তোমাদের কথা শুনিয়েছে, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। তুমি মাকে ক্ষমা করে দিও অথৈ, আমি মায়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছ থেকে। এসব কি বলছো তুমি? মা কি তোমার একার? উনি তো আমাদেরও মা। আর মায়ের অমন একটু একটু বলেই থাকে, সবাই যে এমনটা করে সেটা বলবো না, কিন্তু আমাদের তো এটা বুঝতে হবে যে সব মানুষ একরকম না, এক একজনের চালচলন কাজকর্ম এক এক রকম। তাই বলে কি তাদের খারাপ সময়গুলোতে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে? আর মা যা করেছে তা যদি আমরা এখন মায়ের সাথে করি তাহলে আমাদের আর মায়ের মধ্যে পার্থক্য হলো কি? অথৈ কথাগুলো বলে সুমনের দিকে তাকিয়ে দেখলো সুমন কাঁদছে। আসলে মা তো মাই হয়, সে যেমনই হোক না কেন। মা যেমনই হোক তবুও তো উনি সুমনের মা, মায়ের জন্য কষ্ট হবে এটাই স্বাভাবিক। আমি সুমনের চোখ মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তুমি এত কষ্ট পেও না, আল্লাহ পাককে ডাকো, উনি সব ঠিক করে দিবে। আর সন্তানের দোয়া সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়। তুমি মায়ের জন্য দোয়া করো,
তোমার সেই দোয়াটুকুই আল্লাহ কবুল করবেন। মা ঠিক সুস্থ হয়ে যাবে। আর তাড়াতাড়ি খেয়ে নাও, হাসপাতালে যেতে হবে। আমরা গেলে তবেই আব্বা আর তমা বাড়ি আসতে পারবে। সুমন আর কোনো কথা বলল না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিল। খাওয়া শেষ করে উঠতেই খেয়াল করলো সুজন ডাকছে বাইরে থেকে। সুমন বাইরে এসে দেখলো সুজন রেডি হয়ে একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ঘরের দরজায় এসে দাঁড়ালো লতা। সুজনকে সুমনের অনেক কিছু বলতে ইচ্ছে করলেও চুপ করে থাকলো, কারণ এই সময় সুজনের সাথে তর্ক করার কোনো ইচ্ছে সুমনের নাই। সুমন চুপচাপ এসে দাঁড়ালো বারান্দায়। সুমন বলল, কিছু বলবি? সুজন বলল, ভাইয়া বের হচ্ছি, আমার আসতে কিছুদিন দেরি হবে। সুমন বলল, ঠিক আছে, দেখে শুনে ভালোভাবে থাকিস। কথাটা বলে সুমন ঘরে চলে গেল। সুমন ঘরে ঢুকতেই অথৈকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বের হব। মেজো ভাই কেন ডাকছিল? সুমন বলল, সে চলে গেল সেটা বলতেই ডাকছিল। অথৈ সুমনের দিকে তাকিয়ে দেখলো রাগে সুমনের দু চোখ লাল হয়ে আছে। তাই অথৈও আর কথা বাড়ল না। অথৈ সুমনের রাগের খুব ভয় পায়। সুমন আর অথৈ লতার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে তমা আর রহমান সাহেবকে বাড়ি পাঠিয়ে দিল সুমন। আজ 7 দিন হলো অথৈ আর সুমন হাসপাতালে পড়ে আছে। নাওয়া খাওয়া সব ভুলে দুজনে সেবা করে চলেছে তাদের মায়ের। মরিয়ম বেগম আগের থেকে অনেকটা ভালো, টুকটাক কথা বলে, কিন্তু এক হাত আর এক পা প্যারালাইসিস হয়ে গেছে। পুরো অকেজো হয়ে গেছে শরীরের এক পাশ। পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক মাস সময় লাগবে। নিজে কিছুই করতে পারে না, সব সময় একটা লোক লাগে তার কাছে। আজ হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে তারা মরিয়ম বেগমকে। বাড়ির পথে রওনা দিয়েছে। বাড়ির দরজায় অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে লতা বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। সবাই ধরাধরি করে বিছানায় এনে শুয়ে দেওয়া হলো মরিয়ম বেগমকে। আশেপাশের বাড়ি থেকে কেউ কেউ এসেছে দেখতে। মরিয়ম বেগম টুকটাক কথাও বলেছে তাদের সাথে। প্রায় মাসখানেক হয়ে গেল মরিয়ম বেগম অসুস্থতার। হাসপাতাল থেকে আসার পর রিমা একদিন এসে শুধু দায় মিটিয়ে গেছে। ইদানিং লতাও খুব একটা মরিয়ম বেগমের কাছে আসতে চায় না। যদি কখনো অথৈ ডাক দেয় ধরার জন্য, শুধু তখনই আসে। নিজে থেকে কখনো এসে দেখে না কিছু লাগবে কিনা, হয়তো পুরনো রাগের প্রতিশোধ নিচ্ছে। কিন্তু অথৈ কখনো অবহেলা করে না। সুমন, অথৈ আর তমা এরা যতটা সম্ভব চেষ্টা করে মরিয়ম বেগমের খেয়াল রাখার। অথৈ শাশুড়ির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় মরিয়ম বেগম এক হাত দিয়ে অথৈয়ের একটা হাত ধরে বলল, আমাকে মাফ করে দিও বড় বৌমা, আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। অথৈ বলল, ছি ছি মা, এ আপনি কি বলছেন? আপনি মাপ চাইছেন কেন? আমরা আপনার ছেলে মেয়ে। আপনি যা করেছেন তা হয়তো আমাদের ভালোর জন্যই করেছেন, আমরাই হয়তো বুঝতে পারিনি। এসব কথা আর কখনো বলবেন না। দুজনের কথার মাঝে সুমন এসে বসল। কিছুক্ষণ পর তমাও এসে মায়ের পাশে বসল। মরিয়ম বেগম আচমকা বলে উঠল, আমার দিক থেকে তো সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আমার পেছনে টাকা খরচ করতে হবে বলে। একজন পালিয়েছে আর একজন সেবা করার ভয়ে এ বাড়িতে আর পা রাখে না। আর মেজ বৌমা তো থেকেও কাছে আসে না তেমন একটা। তুমি কেন পড়ে আছো আমার কাছে বড় বৌমা? আমার একটা অসুখেই তোমার সংসারটা ভেঙে চুরে একাকার হয়ে গেল। তুমিও তোমার মতো গুছিয়ে নাও বড় বৌমা, এভাবে আমার পিছনে পড়ে থেকো না। অথৈ বলল, কিছু ভাঙেনি মা, সব ঠিক হয়ে যাবে। আর এ সংসার কারো একার না, এ সংসার আমারও। আর আমি এই সংসার ছেড়ে কোথায় গিয়ে কি গুছিয়ে নেব? আমার সংসারে আমি সবাইকে নিয়েই একসাথে থাকবো মা। মরিয়ম বেগমের দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। অথৈ তার শাড়ির আঁচল দিয়ে মরিয়ম বেগমের চোখের পানি মুছে দিল। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীটির নাম আমার সংসার, লিখেছেন আয়েশা সিদ্দিকী লাকি। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।